অরবিটাল ট্রমা, এটা আমরা যখন মেডিকেল অফিসার হব, এমার্জেন্সিতে দায়িত্ব পালন করব, তখন দেখবো অনেক পেশেন্টে আসতেছে যে আচ্ছা হয়তো বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে চোখে ব্যথা পাইছে এবং চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, অথবা আমি দেখতে পারতেছি তার চোখে কেউ ঘুষি মারছে, ফিস্ট ইঞ্জুরি হয়েছে। এ বাদে ক্রিকেট একটা বল হয়তো বা চোখে লাগছে, ক্রিকেট বল, ঠিক আছে। সেরকম বিভিন্ন কন্ডিশন হইতে পারে, অথবা উপর থেকে পড়ে গেছে, ফল হয়েছে, ফল হয়ে চোখে খাইছে গুতা। এগুলোকে আমরা বলি মেকানিক্যাল ইঞ্জুরি। কি বলি? মেকানিক্যাল ইঞ্জুরি। তো এই মেকানিক্যাল ইঞ্জুরি হইতে পারে, অথবা কোনো কেমিক্যাল ইঞ্জুরি হইতে পারে। কেমিক্যাল ইঞ্জুরি কিভাবে হইতে পারে? অ্যালকালি, অ্যালকালি অর্থাৎ কোনো ক্ষার জাতীয় পদার্থ বা অ্যাসিড, সেটা তার কোনো অকুপেশনের জায়গাটাতে, যে সে যে জায়গায় কাজ করে অথবা বাসাতে, এভাবে কিন্তু চোখের মধ্যে এগুলো ঢুকে যাইতে পারে। এবং এই যে অ্যালকালির মধ্যে সাধারণত ক্যালসিয়াম রিলেটেড যে জিনিসগুলো আছে, যেমন আমরা লাইম বলি যাকে, লাইম বা চুনা, চুন যেগুলোকে বলি, সো ওই টাইপের জিনিস ঢুকতে পারে, এবং অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড ঢুকতে পারে। সো এই জিনিসগুলো ঢুকলে সেগুলোর ম্যানেজমেন্টও কিন্তু আমাদের জানতে হবে, এবং এইগুলাতে কি হয় অ্যাকচুয়ালি চোখে, সেগুলো আমাদের জানতে হবে। এবং মনে রাখবো অ্যালকালি ইঞ্জুরিটা মোর সিভিয়ার দ্যান অ্যাসিড ইঞ্জুরি, কারণ অ্যালকালি ইঞ্জুরিতে যেটা হয় যে এখানে কিন্তু নেক্রোসিস হইতে পারে। কি বললাম? নেক্রোসিস হইতে পারে, এবং নেক্রোসিস হইলে সেটা বেশি ডেঞ্জারাস হয়। অপরদিকে অ্যাসিডে হচ্ছে কোয়াগুলেশন হয়। আরও বেশ কিছু ইঞ্জুরি হইতে পারে, যেমন থার্মাল ইঞ্জুরি হইতে পারে। থার্মাল ইঞ্জুরি, থার্মাল অর্থাৎ হিটের সাথে অ্যাসোসিয়েটেড, রাইট? আমি ধরলাম আয়রন ঢুকে গেছে, আয়রন বা লোহা জাতীয় কিছু ঢুকে গেছে, অথবা স্টিল ঢুকে গেছে, এরকম বিভিন্ন কিছু ঢুকতে পারে। এই জিনিসগুলো আমরা অকুলার টমাতে আলোচনা করবো। শুরু তাহলে আমরা কি বললাম যে এখানে হইতে পারে একটা মেকানিক্যাল ইঞ্জুরি, হইতে পারে কেমিক্যাল ইঞ্জুরি, হইতে পারে থার্মাল ইঞ্জুরি। তো মেকানিক্যাল ইঞ্জুরির মধ্যে আবার দেখো যে ব্লান্ট ট্রমা যেটা, তো ব্লান্ট ট্রমার মধ্যে এখানে ফল, পড়ে যাওয়া, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফিস্ট ইঞ্জুরি, ক্রিকেট বল লাগলে, এগুলো হচ্ছে ব্লান্ট ট্রমা। ব্লান্ট ফোর্স আমরা বলি, আমরা ফরেন্সিক মেডিসিনে ব্লান্ট পড়ে আসছি, মানে ভোতা টাইপের কোনো কিছুর ইঞ্জুরি, ঠিক আছে। বাট শার্প অবজেক্ট বলতে ধরো একটা লোহা বা একটা আয়রন, ধরো একটা লোহা বা আয়রন ঢুকে গেছে। তো এই যে টাইপের ইঞ্জুরিটা, এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে বলে হচ্ছে শার্প কাটিং কোনো ওয়েপন দিয়ে হচ্ছে ইঞ্জুরিটা হয়েছে। আচ্ছা, আমরা কেমিক্যাল ইঞ্জুরি নিয়ে যদি কথা বলি, অ্যাকচুয়ালি অ্যালকালি ইঞ্জুরি আছে, অ্যাসিড ইঞ্জুরি আছে। তো অ্যালকালি ইঞ্জুরিটা বেশি ডেঞ্জারাস, কারণ এটা নেক্রোসিস করে, এই কথাটা অলরেডি বলে আসছি। অ্যাসিড ইঞ্জুরিটা, এটা নিয়ে আমরা জানবো। থার্মাল ইঞ্জুরি বা আগুন অথবা অন্য কোনো অনেক বেশি ঠান্ডা, এই জিনিসগুলো থার্মাল ইঞ্জুরির সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, অ্যালকালিতে লাইম ইঞ্জুরিটা, তা বাদে এটার ফিচার কি হইতে পারে? দেখো, অ্যালকালি ইঞ্জুরিতে ওই যে বললাম যে নেক্রোসিস হইতে পারে, অর্থাৎ কনজাংটিভাল এবং কর্নিয়াল যে এপিথিলিয়াম আছে ওই জায়গায়, ওই এপিথিলিয়াল সেলগুলোতে কিন্তু নেক্রোসিস হইতে পারে। নেক্রোসিস মানে কি? এক ধরনের ডেথ, সেল ডেথ হয়ে যায়। আর এবং দেখা যায় যে এপিথিলিয়ামে তো হইতেই পারে, পরবর্তীতে স্ট্রোমাতেও এই নেক্রোসিসটা হইতে পারে, সরাই যাইতে পারে, ঠিক আছে। সো লেয়ারগুলোকে ইনভলভ করতেছে কিন্তু। এবং এখানে যে প্রবলেমটা হবে, যে আমরা জানি এই যে যদি চোখ হয়, এই চোখের মধ্যে এই যে হচ্ছে ধরো কর্নিয়া, আর এখানে হচ্ছে স্কেলেরা। তো কর্নিয়ার স্কেলার যে জাংশন, অর্থাৎ এই যে জায়গাটা, এই পয়েন্টটা কর্নিও স্কেলেরাল জাংশন, এই পয়েন্টটাকে আমরা বলি লিম্বাস। কি বলি? লিম্বাস। এটা আমরা সবাই জানি। তো এই লিম্বাসের রিজন দিয়ে লিম্বাল স্টেম সেল আমরা বলি থাকে। কি থাকে? লিম্বাল স্টেম সেল। সো এই লিম্বাল স্টেম সেলসগুলো লস হইতে থাকে এর ফলে, এই অ্যালকালিগুলা। তো এই নেক্রোসিসের পাশাপাশি এগুলা দেখা যায় যে পেনিট্রেট করে, মানে ডিপ লেয়ারে ঢুকে যায়। পাশাপাশি লিম্বাসের যে ব্লাড সাপ্লাই আছে, সেই লিম্বাল ভাস্কুলাচারকে এফেক্ট করতে পারে, এবং এক পর্যায়ে লিম্বাল ইস্কিমিয়া হবে। এখানে সার্কুলেশন কম্প্রোমাইজ হবে, এবং এই সার্কুলেশন কম্প্রোমাইজ হলে স্টেম সেল যেগুলো আছে, লিম্বাল স্টেম সেল, এগুলোও কমে যায়। এখন কথা হচ্ছে লিম্বাল স্টেম সেলের কাজ কি? এই স্টেম সেলগুলোর যে কাজটা করে, যে স্টেম সেলগুলো কিন্তু আমাদের যে কর্নিয়াল এপিথিলিয়ামের যে রিপেয়ার অ্যান্ড রিজেনারেশনের ক্যাপাসিটি, অর্থাৎ ইনজুরি হইলেও সেটা রিপেয়ার করতে পারে, আবার রিজেনারেট করতে পারে, এটাকে কমাই দেয়। কারণ স্টেম সেলে যদি না থাকে তাহলে এটা তো করতে পারবে না, ফলে একটা ভালো লেভেলের ইনজুরি কিন্তু হবে। ইভেন অ্যালকালি ইনজুরি তারা ইন্টারকুলার ইনফ্লামেশন, বা আমরা বলতে পারি যে মিডল যে লেয়ার আইবলের, যেটাকে আমরা বলি ইভিউয়াল ট্রাক্ট। কি বলি? ইভিউয়াল ট্রাক্ট। সেই ইভিউয়াল ট্রাক্টে ইনফ্লামেশন করে ইভাইটিস করতে পারে। সো এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু অ্যালকালি দ্বারা হইতে পারে। তো চোখে কী কী অ্যালকালি ঢুকতে পারে? অ্যামোনিয়া ঢুকতে পারে, এই যে চুনা বা লাইম ইনজুরি, এটা তো বললাম। তারপরে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড যেটা, তারপর পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো ঢুকতে পারে। এগুলো দেখা যায় যে ক্লিনার্স, যারা বিভিন্ন ড্রেন ক্লিনার্স বা ক্লিনার্সদের কাছে থাকে, এই জিনিসগুলো। তারপরে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা, এটা। তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তারপরে লাই নামে একটা জিনিস আছে, লাই মানে হচ্ছে মানে স্ট্রং অ্যালকালি যেগুলো, যেমন স্পেশালি যে এই দুইটা, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এই সকল জিনিসগুলো কিন্তু নর্মালি ঢুকতে পারে, এবং এগুলো বেশি ডেঞ্জারাস অ্যাসিডের থেকে, কারণ এরা বেশি পেনিট্রেট করতে পারে, পেনিট্রেশন ক্যাপাসিটি বেশি, চোখের মধ্যে বেশি পেনিট্রেট করতে পারে, এবং এক্সটেন্সিভ ইনজুরি করে। লিম্বাল ইস্কিমিয়া যদি হয়, লিম্বাল সেল যদি কমে যায়, তাহলে কি হবে? তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে হচ্ছে লিম্বাস, এই রিজনটা, এখন এই যে লিম্বাসের রিজনটা,
এই লিম্বাসের রিজন দিয়ে দেখবা সাদা সাদা মার্ক পাইতেছো, এখানে অতটা বোঝা যায় না। কমতে দেখো পাশাপাশি এখানে কিন্তু কর্নিয়াল একটা অপাসিটিও তৈরি হয়েছে, কর্নিয়াতে একটা অপাসিটি তৈরি হয়েছে আলটিমেটলি এই অ্যালকালি ইনজুরির কারণে। কিন্তু লিম্বাল ইস্কিমিয়া বোঝার উপায় হচ্ছে দেখো এখানে পুরো সাদা সাদা হয়ে গেছে লিম্বাস দিয়ে, মার্জিনটা দিয়ে, কর্নিয়াস্কুলারাল জাংশনটা দিয়ে, ঠিক আছে। কর্নিয়াল এপিথিলিয়াল ড্যামেজ হইলো ফর এক্সাম্পল, কোনো লিম্বাল ইস্কিমিয়া হইলো না, তাহলে প্রগনোসিস ভালো যে আচ্ছা তাহলে কোনো তেমন একটা বেশি সমস্যা নেই। বাট কর্নিয়া একটু হেজ হয়ে গেছে, একটু ঘোলাটে হয়ে গেছে, এবং আইরিশ ঠিকঠাক দেখা যায়, অর্থাৎ কর্নিয়ার পেছনেই তো আইরিশ থাকে, তো ওইটা ঠিকঠাক দেখা যায়, ওকে দ্যাটস ফাইন। আর লিম্বাল ইস্কিমিয়া হচ্ছে 1/3 থেকে কম হয়েছে, তাহলেও প্রগনোসিস গুড। বেশি ঝামেলা হচ্ছে যে কর্নিয়া ঠিকঠাক দেখা তো যাচ্ছে না, একেবারে অপেক হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, এবং পিউপিলাইটিস কিছুই দেখা যাচ্ছে না, লিম্বাল ইস্কিমিয়া হাফের বেশি হয়ে গেছে, তাহলে প্রগনোসিস কিন্তু খুবই খারাপ। সো এখান থেকে মেইনলি আমরা লিম্বাল ইস্কিমিয়া যে টার্মটা আছে এবং কর্নিয়া অপাসিটি হয় এই ইনজুরিতে, সেটা আমরা জানলাম। কর্নিয়া কেন অপাসিটি হচ্ছে, কেন ঘোলাটে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি অ্যালকালি ইনজুরিতে হইলে যেটা হয় যে কর্নিয়ার মধ্যে অনেক পেনিট্রেশন হয়, কর্নিয়ার মধ্যে ঢুকে যায়, সো ঢুকে যায় দেখা যায় যে স্ট্রোমাকে ইনভলভ করে, ওখানে নেক্রোসিস করতে পারে, তারপর হচ্ছে এন্ডোথেলিয়াম পর্যন্ত চলে যেতে পারে। সো এরকম যেহেতু অনেক পেনিট্রেশন থাকে, তাই এখানে অপাসিটিটা আসে কর্নিয়া, এই যে এখানে কর্নিয়া ঘোলাটে হয়ে গেছে, ঠিক আছে, ঘোলাটে হয়ে গেছে। ট্রিটমেন্টে মনে রাখবা এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে আমাদের খুবই খুবই মানে ইন্টেন্স ইরিগেশন করতে হবে, কি দিয়ে, নর্মাল স্যালাইন দিয়ে, নর্মাল স্যালাইন দিয়ে প্রচুর ধুইতে হবে। ধোয়ার পরে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করবো যতক্ষণ পর্যন্ত না পিএইচ নর্মাল হয়ে যায়। ধরো অ্যালকালি ইনজুরি যদি হয় পিএইচ তো সেখানে বেড়ে যাবে, তো ওই পিএইচটা নর্মাল করতে হবে, এবং নর্মাল লিটমাস পেপার দিয়ে আমরা টেস্ট করতে পারি। হ্যাঁ, লিটমাস পেপার দিয়ে আমরা টেস্ট করতে পারি যে পিএইচ কি নর্মাল হয়েছে কিনা। ডাবল ইভার্সন অফ আইলিড, এই কথাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আমরা করব এই কারণে, কারণ যদি কোনো অ্যালকালি বা ধরো এই যে যে সাবস্ট্যান্সগুলো, কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো, এগুলো দেখা যায় যে চোখের যে সুপিরিয়র ফর্নিক্স থাকে, সুপিরিয়র ফর্নিক্স জিনিসটা তো আমরা জানি যে কনজাংটিভার, ফর্নিশিয়াল কনজাংটিভা নামে একটা টার্ম আছে, বালবার কনজাংটিভা আছে একটা কনজাংটিভা, পালপাবেল কনজাংটিভা আছে একটা কনজাংটিভা, বাট তা বাদে কিন্তু ফর্নিশিয়াল একটা কনজাংটিভা আছে। সো সেই ফর্নিক্সের যে রিজনটা, ওটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে আইলিড, ধরো ফর এক্সাম্পল এই যে চোখের পাতা, উপরের পাতা, এই যে হচ্ছে চোখের উপরের পাতা, তো এই উপরের পাতাটাকে আমি ফার্স্টে ইভার্ট করবো। ইভার্ট করলে আমরা হচ্ছে জন্ডিস দেখার সময় তো এটা উল্টাই না, ফলে পালপেবল কনজাংটিভা আমরা দেখতে পারি। তো এই পালপেবল কনজাংটিভা দেখার পরে আবার আমরা ইভার্ট করবো, এটাকে বলি আমরা ডাবল ইভার্ট, আবার একটু উল্টানোর পরে আমরা সুপিরিয়র ফর্নিক্সটা ওইভাবে ভালো এক্সপোজ হয় ডাবল ইভার্শনে। সো সুপিরিয়র ফর্নিক্সে কোনো ফরেন বডি যদি চিপকে থাকে, সেটাকে আমরা হচ্ছে বের করবো ম্যানুয়ালি, ঠিক আছে। তা বাদে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া যাইতে পারে, আর টপিক্যাল স্টেরয়েড 7 থেকে 10 দিন দেওয়া যাইতে পারে, এর থেকে বেশি দিব না, কারণ এটা মিলে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ইউজ করতেছি ইনফ্লামেশন কমাইতে। যদি আমরা স্টপ না করি, তাহলে দেখা যেতে পারে যে এটা সারতে বা হিলিংয়ে প্রবলেম করতে পারে, কারণ স্টেরয়েড এই জন্য বেশি দিন কিন্তু ইউজ করা যাবে না। সাইক্লোপ্লেজিক আই ড্রপ ইউজ করতে পারি এখানে পেইন রিলিফ করতে। তো সাইক্লোপ্লেজিক আই ড্রপ দিলে যেটা হবে, যেমন ধরো কী আই ড্রপ আছে, যেমন ধরো অ্যাট্রোপিন, তারপরে হোমাট্রপিন, মেনলি অ্যাট্রোপিনের কথা আমরা বললাম ধরো। তো অ্যাট্রোপিন যদি আমরা দিই, তাহলে এটা যে কাজটা করবে, আমরা জানি অ্যালকালি ইনজুরিতে অকুলার অনেক পেইন হয়, চোখে ব্যথা হয়। তো ব্যথা কেন হবে, কারণ সিলিয়ারি বডি যে টার্মটা আছে, সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডিটা অনেক বেশি কন্ট্রাকশন করে, স্পাজম হয়, তো এই স্পাজমটাকে প্রিভেন্ট করতে আমরা মেইনলি সাইক্লোপ্লেজিক দিই। এই অ্যাট্রোপিন দিলে যে কাজটা হবে, এরা সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করে দিবে, সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করে দিলে আর পেইন রিলিভ হবে, এবং ফটোফোবিয়া যে টার্মটা, ওটাও রিলিভ হবে, অর্থাৎ আলো দেখলে যে প্রবলেম হওয়া, ওই ফটোফোবিয়া দূর করতে সাইক্লোপ্লেজিক বা অ্যাট্রোপিন কাজ করবে। অ্যাসকর্বিক অ্যাসিড আমরা দিব যাতে হিলিং তাড়াতাড়ি হয়। অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি দিব। হ্যাঁ, টেট্রাসাইক্লিন দিলে যেটা হবে, এটা অ্যান্টিবায়োটিক বলতে পারো, কিন্তু এটা অ্যান্টিবায়োটিক বাদেও এটা অনেকগুলো কাজ কিন্তু আছে। কারণ হচ্ছে এটা হচ্ছে কি করে, অ্যান্টিকোলাজিনেস এই অ্যাক্টিভিটিটা করে, অর্থাৎ কোলাজিনেস এটা কি করে, কোলাজিনকে ধ্বংস করে। তো এই কোলাজেন যাতে ধ্বংস না করতে পারে, কোলাজেন যাতে ডিগ্রেডেশন না হয়, কারণ হিলিংয়ের জন্য কোলাজেন তো লাগবে, কর্নিয়াল হিলিংয়ের জন্য বলো, তাহলে কী হবে, এটাকে ইনহেবিট করবে, প্রিভেন্ট করবে, ফলে হিলিংটা ভালো হবে। ঠিক আছে, এই জিনিসটা পাশাপাশি ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কিছুটা কাজ করে। আর অ্যান্টি নিউট্রোফিলিক, এটা নিউট্রোফিল কী করে, ইনফ্লামেটরি সেল আমরা জানি, সো এটার বিরুদ্ধে আমরা সাইট্রেট দিতে পারি, এই জিনিসটা গেল। এখন অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট, হ্যাঁ আমরা জানি অ্যামনিওটিক মেমব্রেন হচ্ছে, আমরা যখন টেরিজিয়াম পড়ছিলাম, ডিজেনারেটিভ ডিজিজ অফ কনজাংটিভা, ওই জায়গায় পড়ছিলাম টেরিজিয়াম, মনে আছে? সো টেরিজিয়াম যেটা, ওই টেরিজিয়াম আমরা পড়ছিলাম যে ওইটা হচ্ছে মানে নেজাল সাইডে বেশি হয় 90% ক্ষেত্রে, টেম্পোরাল সাইডে 10% ক্ষেত্রে হয়। তো টেরিজিয়ামের ক্ষেত্রে আমরা বলছিলাম ট্রিটমেন্ট অপশনে যে আমরা রিকারেন্স প্রিভেন্ট করতে অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট দিব, তবে সেটা যখন খুবই লার্জ টেরিজিয়াম হয়,
তো ওই ক্ষেত্রে অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট ছিল। আর অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট আরেকটা ক্ষেত্রে আসলো, সেটা হচ্ছে এই যে এই ইনজুরি ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা হয় যে অ্যামনিওটিক মেমব্রেনগুলো আমরা সাধারণত প্লাসেন্টা থেকে কালেক্ট করি, প্লাসেন্টা থেকে। বাচ্চা জন্মদানের পর তো প্লাসেন্টাটা সেপারেট হয়, তো ওই প্লাসেন্টা থেকে মিলে অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফটটা নেওয়া হয়, এবং এটা গ্রোথ ফ্যাক্টর থাকে অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফটে, ফলে এটা রিপেয়ারে খুব ভালো হেল্প করে। কিন্তু আমরা অ্যালকালি ইনজুরিতে কী কী সিকুয়েলি পাইতে পারি, কনসিকুয়েন্স কী হইতে পারে? সিমব্লেফেরন হইতে পারে। সিমব্লেফেরন এটা মানে হচ্ছে, লক্ষ্য করো যে আমাদের চোখের মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি, এই কালার দিয়ে এই যে জায়গাটা, এটাকে বলি আমরা হচ্ছে বালবার কনজাংটিভা। কি বলি? বালবার কনজাংটিভা। আর এই আইলিড উল্টাইলে যে কনজাংটিভাটা পাই সেটাকে বলি আমরা পালপেবল কনজাংটিভা। এগুলো বোঝার জন্য আমার কনজাংটিভার ভিডিওটা দেখবা। আচ্ছা, সো এই যে বালবার আর পালপেবল কনজাংটিভা, এদের মধ্যে যদি অ্যাডহেশন হয়, অ্যাডহেশন মানে লেগে যায়, কিসের মাধ্যমে লাগছে? ধরো এই যে এরকম বিভিন্ন অ্যাডহেসিভ টাইপের জিনিস তৈরি হয়েছে, অ্যাডহেশন হয়েছে, লাইগে গেছে। তো এই লাইগা যাওয়াটাকে আমরা বলি হচ্ছে সিমব্লেফেরন। এই টার্মটা জাস্ট একটু মনে রাখো। এবং আমরা আগেই বলে আসছি যে এখানে লিম্বাল স্টেম সেল ডেফিসিয়েন্সি হবে, এবং এটা হইলে আরেকটা যে প্রবলেমটা হয় সেটা কনজাংটিভালাইজেশন অফ কর্নিয়া। এটা বলতে বোঝানো হয়েছে যে লিম্বাল স্টেম সেল এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কনজাংটিভা কী থাকে, অর্থাৎ এই যে যদি আই হয় তাহলে আইয়ের এখানে ধরো কর্নিয়া, এখন কর্নিয়ার এই জায়গা দিয়ে তো বালবার কনজাংটিভা থাকে। এখন বালবার কনজাংটিভাটা যখন এই লিম্বাস সেলের ডিফিসিয়েন্সি আছে তখন কি করবে, কনজাংটিভাটা এই কর্নিয়ার মধ্যে চলে আসতে পারে, সেটাকে আমরা বলি কনজাংটিভালাইজেশন অফ কর্নিয়া। সো কর্নিয়ার মধ্যে কিন্তু কনজাংটিভা চলে আসতেছে, এর ফলে কর্নিয়া দেখতেও অপাক হয়ে যাবে, একটু ঘোলা ঘোলা লাগবে, এবং অকুলার সার্ফেসটা ড্যামেজ হবে। স্পেশালি আয়ের যে মিউসিন লেয়ারটা থাকে, আমরা জানি আয়ের যে একেবারে মানে কনজাংটিভার যে গবলেট সেলগুলো থাকে, আমরা জানছিলাম যে কনজাংটিভার এপিথেলিয়ামে গবলেট সেল থাকে। তো এই গবলেট সেলগুলো হচ্ছে টিয়ার ফিল্মের যে মিউসিন লেয়ার থাকে, টিয়ার ফিল্মের যে মিউসিন লেয়ার থাকে সেটা ফর্মেশন করে। তো ওই মিউসিন লেয়ারে কিন্তু ডেফিসিয়েন্সি হবে, ফলে চোখ পুরা কী হবে, ড্রাই হয়ে যাবে, শুকনা হয়ে যাবে। সো ড্রাই আইও কিন্তু এখানে হইতে পারে। তো এটা ট্রিটমেন্ট অপশনে আমরা ক্যারাটোপ্লাস্টি বলি। তো ক্যারাটোপ্লাস্টি করা যেতে পারে, ক্যারাটোপ্রোস্থেসিস করা যেতে পারে। ক্যারাটোপ্লাস্টি ফার্স্ট অপশন, বা ক্যারাটো মানে কর্নিয়া, হ্যাঁ, আর প্লাস্টি মানে অ্যাকচুয়ালি এখানে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন নাম শুনছি না, সো কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করি। তো কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যেখানে গ্রাফট যেটা আমি আনতেছি, অর্থাৎ অন্য একটা কর্নিয়া এনে আরেকজনের যার প্রবলেম হয়েছে তাকে দিতেছি, তো তার ক্ষেত্রে কিন্তু সার্ভাইভাল পোর হয়, অর্থাৎ ওই গ্রাফটটা, ওই নতুন কর্নিয়াটা দেখা যায় অত সুন্দর সার্ভাইভ করতে পারে না, যেহেতু এখানে অ্যালোগ্রাফট টার্ম আছে বা এরকম গ্রাফটের ইস্যু আছে, সো ভালো করে সার্ভাইভ করতে পারে না। সো যখন এইভাবে গ্রাফটও ভালো করে সার্ভাইভ করতে পারে না, ক্যারাটোপ্লাস্টিও কাজ করে না, তখন আমরা ক্যারাটোপ্রোস্থেসিস করতে পারি। সো ক্যারাটোপ্রোস্থেসিস মানে হচ্ছে, দেখো এখানে এই যে এটাকে বলি ক্যারাটোপ্রোস্থেসিস। তো এবং এখানে দেখো বিভিন্ন সুচার দেওয়া হয়েছে, সেলাই দেওয়া হয়েছে, সুচার দেওয়া হয়েছে, এটাকে আমরা ক্যারাটোপ্রোস্থেসিস বলি। জাস্ট মনে রাখো ক্যারাটোপ্রোস্থেসিস একটা অপশন হইলেও হইতে পারে। এখন আমরা মেকানিক্যাল আই ইনজুরিস নিয়ে একটু কথা বলবো। এতক্ষণে অ্যালকালি নিয়ে কথা বললাম এবং জানলাম অ্যালকালি মোর ডেঞ্জারাস, সেই জন্য আমরা অ্যালকালি নিয়েই পড়লাম। তো এখন হচ্ছে ক্লোজড গ্লোব ইনজুরি আর হচ্ছে ওপেন গ্লোব ইনজুরি। এই ক্লোজ গ্লোব ইনজুরি বলতে বোঝানো হয়েছে যে আইয়ের হচ্ছে আউটার যে লেয়ার, মানে ধরো কর্নিয়া, তারপরে স্ক্লেরা, এই জিনিসগুলা ইনট্যাক্ট আছে, এইগুলোতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে কোনো ফুল থিকনেস উন্ড হয় নাই, তাহলে এটাকে আমরা বলতেছি ক্লোজ গ্লোব ইনজুরি। অপরদিকে ওপেন গ্লোব ইনজুরি মানে হচ্ছে যে কর্নিয়া আর স্ক্লেরা, আউটার যে লেয়ার, এখানে হচ্ছে এগুলা কি হয়েছে, এগুলাতে পেনিট্রেট করে ঢুকে গেছে কোনো একটা জিনিস, এটা একটু সিভিয়ার, রাইট? ওপেন গ্লোব ইনজুরিটা সিভিয়ার হয় এবং একটা ল্যাসারেশন বিভিন্ন সাপ অবজেক্টে হইতে পারে, যেমন পেনিট্রেটিং, ঢুকে গেছে একেবারে, অর্থাৎ ভিতর দিকে ঢুকে গেছে গেল। আর পারফেক্টিং মানে ভিতর দিকে ঢুকে আবার বাহির দিয়ে বেরোয় গেছে, এত বেশি সিভিয়ার একটা ইনজুরি হয়েছে। তারপরে ইন্ট্রাকুলার কোনো ফরেন বডি কোনো ঢুকছে, এটা গেল। আর রাপচার হইতে পারে, রাপচার সাধারণত ব্লান্ট ট্রমার কারণে হয়, আচ্ছা, ব্লান্ট একটা ট্রমার কারণে হইতে পারে। আচ্ছা, আর অপরদিকে ক্লোজ গ্লোব ইঞ্জুরিকে মেইনলি আমরা কন্টিউশন টাইপের বলি, যে আচ্ছা এটা তো সিভিয়ার না, ফুল থিকনেস ইঞ্জুরি না, এবং ল্যামেলার ল্যাসারেশন মানে ওই যে আলটিমেটলি ক্লোজ গ্লোব ইঞ্জুরিকেই বোঝাচ্ছে। এবং ল্যামেলা বলতে আমাদের যে কর্নিয়া থাকে, কর্নিয়ার যে স্ট্রোমা থাকে, ওখানে ল্যামেলা থাকে, তো ওই ল্যামেলার ল্যাসারেশন হয়, এবং এটা সাধারণত শার্প অবজেক্ট দিয়ে হইতে পারে, অথবা সুপারফিশিয়াল ফরেন বডি। হ্যাঁ, আর ইন্টাকুলার ফরেন বডিটা মানে হচ্ছে এটা একটু মানে বেশি থিকনেস ভিতরে ঢুকে গেছে, আর সুপারফিশিয়াল মানে জাস্ট উপর দিয়ে ফরেন বডিটা আছে। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখবো। এবং এটা কিন্তু ক্লোজ গ্লোব ইঞ্জুরি, সুপারফিশিয়াল ফরেন বডিটা। কোনো একটা ব্লান্ট ট্রমা আইতে লাগলো, তো অ্যাকচুয়ালি হয় কি, যে আইতে যখন একটা ব্লান্ট ট্রমা লাগলো, ধরো এখানে ট্রমা লাগছে, তো এটা কি করবে, এটা হচ্ছে পেছনের দিকে এভাবে চলে যায়, অর্থাৎ যেই সাইটে ইঞ্জুরিটা লাগলো, যেই সাইটে ব্যথাটা লাগলো বা ট্রমাটা লাগলো, তার অপর দিকে, তার ঠিক অপোজিট সাইডে যে ওই ব্যথাটা বা ওই প্রবলেমটা, ওই ইঞ্জুরিটা ট্রান্সমিটেড হচ্ছে, অর্থাৎ এই জায়গায় আমরা ইঞ্জুরি পাইতে পারি। তো এটাকে আমরা বলি কুপ অ্যান্ড কন্ট্রাকুপ ইঞ্জুরি। সো এইভাবে কিন্তু ব্লান্ট ট্রমাটা কাজ করে। তারপর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্প্রেশন অ্যান্ড ইকুইটোরিয়াল এক্সপানশন একটা টার্ম আছে, এইভাবে আর কি বলা হয়েছে যে ব্লান্ট ট্রমাটা এইভাবে কুপ অ্যান্ড কন্ট্রাকুপ ইঞ্জুরি, তারপর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্প্রেশন, ইকুইটোরিয়াল এক্সপানশন, এইভাবে হচ্ছে
ট্রমাগুলো ছড়াইতে পারে বা কাজ করতে পারে। ব্লান্ট যে সকল ট্রমা হয়, চোখে কেউ একটা ঘুষি মারছে বা ওই যে যে সকল ইভেন্টসের কথা বলছিলাম, আরটিএ হয়েছে, কোনো ফল হয়েছে, এই সকল যে ব্লান্ট টাইপের ট্রমা থাকে, সো এই ব্লান্ট ট্রমাতে কী কী ফিচার্স পাওয়া যেতে পারে? এক হচ্ছে লিড ইখাইমোসিস হইতে পারে। এখন লিড ইখাইমোসিস মানে হচ্ছে আমরা নর্মালি ব্রুইস জিনিসটা তো ফরেন্সিক মেডিসিনে পড়ে আসছি, ব্রুইস ইখাইমোসিস বা ব্রুইস। তো এই জিনিসগুলো আসলে এই ব্রুইস ইখাইমোসিস এগুলোর মধ্যে পার্থক্য আছে কিছুটা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন ডার্মাটোলজি পড়বো না, ডার্মাটোলজি, তখন ওই পার্থক্যগুলো আমাদের কাছে মানে প্রমিনেন্ট, বাট এখন অত প্রমিনেন্স না। মানে ওভারঅল কথা যে লিডের যে স্কিন আছে, ওই স্কিনের নিচে হচ্ছে ধরো ব্লিডিং হয়েছে, তো ব্লিডিংয়ের ফলে আমরা বুঝতে পারতেছি ওই জায়গার কালারের একটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, হয়তো বা ব্লুইশ একটা কালার হয়ে গেছে, বা আমি বুঝতে পারতেছি যে নিচে ব্লিডিং আছে। আচ্ছা, তো এটা হচ্ছে লিডে গেল। এরপরে সাবকনজাংটিভাল হেমোরেজ হইতে পারে, অর্থাৎ কনজাংটিভার নিচ দিয়ে হেমোরেজ। এই যে কন্ডিশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাবকনজাংটিভাল হেমোরেজ। এই যে লাল লাল রক্ত, এখানে সাবকনজাংটিভাল হেমোরেজ। তারপর হচ্ছে হাইফিমা। হাইফিমা জিনিসটা ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে যে ব্লিডিং হওয়া, ব্লিডিং ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বার মানে কি? অ্যান্টেরিয়র চেম্বার মানে হচ্ছে আমাদের যে কর্নিয়া অ্যান্ড আইরিশ, মানে কর্নিয়া তো বাহিরের লেয়ার এবং আইরিশ তার ভিতরে, মানে তার ভিতরের দিকে বা পোস্টিরিয়রলি। অ্যান্টেরিয়রলি কর্নিয়া, তার পেছনের দিকে আইরিশ থাকে, এবং এদের মাঝে আমরা জানি অ্যাকোয়াস হিউমার নামে ফ্লুইড থাকে। এবং এই অ্যাকোয়াস হিউমার যেটা, এই ফ্লুইড নর্মালি থাকে, বাট ওইখানে যদি ব্লিডিং হয়, ওই ব্লিডিংটাকে আমরা বলতেছি হাইফিমা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু হইতে পারে ব্লান্ট ট্রমায়, চোখে যদি কোনো ব্লান্ট ট্রমা হয় তাইলে, ঠিক আছে। ট্রমার কারণে ইউভাইটিস হইতে পারে, অর্থাৎ ইভিয়াল যে ট্রাক্ট বা মিডল লেয়ার অফ দ্য আই, সেটার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোতে ইনফ্লামেশন হইতে পারে, ইউভাইটিস হইতে পারে। আইরিডো ডায়ালাইসিস একটা টার্ম আছে, এটা মানে কি সেটা আমরা জানবো, বাট তার আগে আমরা হাইফিমার জিনিসটা একটু দেখে আসি। দেখো এই যে হাইফিমা মানে আমি কি বলে আসলাম, যে এই যে অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে, লক্ষ্য করো এই যে অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে এই যেখানে ব্লিডিং, এইগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব ব্লাড। সো কর্নিয়ার পেছনে এবং আইরিশের সামনে দিয়ে হচ্ছে মিলে এই ব্লিডিংটা হয়েছে, ঠিক আছে। আইরিশ মানে এই কালারফুল অংশটা, আর কর্নিয়া মানে তো উপরে ট্রান্সপারেন্ট অংশটা। আইরিডো ডায়ালাইসিস এই টার্মটাও হইতে পারে। এবং আইরিশ এদের মাঝখানে একটা ডিটাচমেন্ট হয়, ফলে দেখো আইরিশ হচ্ছে এভাবে দূরে সরে গেছে। আচ্ছা, আইরিশ হচ্ছে ডিটাচড হয়ে গেছে কাইন্ড অফ জায়গা থেকে, যেখানে অ্যাটাচ ছিল এখান দিয়ে আইরিশ ছিল, ওকে দ্যাটস ফাইন, বাট এই জায়গা থেকে এটা ডিটাচড হয়ে এরা হচ্ছে এভাবে ছুটে গেছে। ফলে দেখো পিউপিল যেটা, পিউপিলের শেপ, এই যে পিউপিলের শেপ কিন্তু ডি শেপড হয়ে গেছে, রাইট। সো এখানে আমি কি পাচ্ছি, ডি শেপড পিউপিল। ভোসিয়াস সাইন নামে একটা জিনিস আছে, এটা মানে হলো আমি যখন চোখে, এই যে একটা চোখ, তো চোখের মধ্যে আমি যখন ইনজুরি দিলাম, এখন এই জায়গায় একটা ট্রমা হয়েছে, একটা ব্যথা পাইছে। তো ব্যথা পাইলে উপরে কি থাকে, এই সামনে থাকে কি কর্নিয়া, এবং কর্নিয়ার পেছনের দিকে থাকবে আইরিশ, এবং আইরিশের ওই জায়গায় মাঝখান বরাবর আমরা মানে বাহির থেকে বলি যে ওখানে পিউপিল থাকে, ঠিক আছে। দেখা গেছে যে এগুলা কি করে, এগুলো পোস্টিরিয়রলি লেন্স থাকে না, লেন্স। তো লেন্সের যে অ্যান্টিরিয়র ক্যাপসুল আছে, কি বললাম, লেন্সের অ্যান্টিরিয়র ক্যাপসুল নামে যে জায়গাটা থাকে সামনের দিকে, সেই লেন্সের অ্যান্টিরিয়র ক্যাপসুলে যে এই পিউপিল যে ধাক্কা দেয়, ঠিক আছে, আইরিশ পিউপিল এগুলো যে ধাক্কা দেয়, এবং এর ফলে আইরিশের যে পিগমেন্ট থাকে, আইরিশ পিগমেন্ট যখন অ্যান্টিরিয়র লেন্স ক্যাপসুলে ধাক্কা দেয়, তখন ওই জায়গায় একটা ইমপ্রিন্ট হয়ে যায়, একটা ছাপ পড়ে যায়। সেই ছাপটাকে আমরা এরকম একটা ব্রাউনিশ টাইপের কালার বা এরকম একটা কালার আকারে দেখতে পাই। সো এইটাকে আমি বলি ভোসিয়াস সাইন। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং আরেকটা জিনিস দেখো, যে চোখের মধ্যে এরকম 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 একটা শেপের অপাসিটি টাইপের আমি দেখতে পারি অকর্ণের উপর দিয়ে, কাইন্ড অফ। সো এই অপাসিটিটাকে আমরা বলি হচ্ছে রোজেট শেপড, মানে একটা ফ্লাওয়ার টাইপের এরকম একটা অপাসিটি, এবং এই জন্য এটাকে আমরা বলি রোজেট শেপড। এটাকে কি বলি, ক্যাটারাক্ট। সো ট্রমার কারণেও ক্যাটারাক্ট হইতে পারে। দেখো ক্যাটারাক্ট বলতে আমরা ARC এইজ রিলেটেড ক্যাটারাক্টকে বুঝি, যে আচ্ছা এইজিং এর কারণে হয়তো বা ক্যাটারাক্ট হয়েছে, বা ক্যাটারাক্ট অনেক টাইপের থাকে, বাট ট্রমার কারণেও কিন্তু ক্যাটারাক্ট হইতে পারে, ট্রমাটিক ক্যাটারাক্ট বা রোসেট ক্যাটারাক্ট। চোখে যদি ব্লান্ট ট্রমা হয় তাহলে কিন্তু বেশ কিছু জিনিস হইতে পারে। এর মধ্যে ফার্স্ট একটা বিষয় হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে। তো এটা হইলে যেটা হবে, যে আমরা জানি যে লেন্স আর হচ্ছে গিয়া পেছনের দিকে রেটিনা, তো লেন্স আর রেটিনা এদের মাঝ দিয়ে হচ্ছে ভিট্রিয়াস হিউমার নামে একটা জায়গা থাকে। তো ওই রিজনে বিভিন্ন কারণে কিন্তু হেমোরেজ হইতে পারে, যেমন রেটিনাল টিয়ার যদি হয়। আচ্ছা, রেটিনাল টিয়ারও ব্লান্ট ট্রমাতে হইতে পারে। এখন রেটিনাল টিয়ার মানে কি? রেটিনাল টিয়ার মানে হচ্ছে সাধারণত পোস্টিরিয়র ভিট্রিয়াস ডিসপ্লেসমেন্ট আমরা বলি, বা ব্যাপারটা হচ্ছে কি, দেখো ভিট্রিয়াস হিউমারটা ধরো এই যে লেন্স আর এইদিকে হচ্ছে রেটিনা, তা এর মাঝে দিয়ে হচ্ছে ভিট্রিয়াস হিউমার আছে। তো ভিট্রিয়াস হিউমার নর্মালি জেলির মতো থাকে, যাদের বয়স একটু বাড়ে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু লিকুইডিফাই হয়ে যায়, তরল হয়ে যেতে থাকে, এবং ভিট্রিয়াস হিউমারের সাথে
রেটিনার একটা কানেকশন আছে, ধরো অন্য কালার দিয়ে দেখে, ফর এক্সাম্পল এটা হচ্ছে রেটিনা, তো রেটিনার সাথে ভিট্রিয়াস হিউমারের একটা মানে কানেকশন থাকে বেশ কিছু জায়গায়, হ্যাঁ, অপটিক ডিস, ম্যাকুলা বা বিভিন্ন জায়গায় হচ্ছে কানেকশন থাকে। তো দেখা যায় যখন ভিট্রিয়াস হিউমারটা তরল হয়ে যাইতে থাকে তখন ওই রেটিনা থেকে এদের ডিটাচমেন্ট হইতে থাকে, বেরা হচ্ছে সরে যেতে থাকে। তো পুলের কারণে এই যে টানটা লাগে, পুলটা লাগে, মানে ডিটাচমেন্টের সময় ওই পুল অফের কারণে স্ট্রংলি দেখা যায় যে রেটিনা যেটা, এই রেটিনা কিন্তু ছিঁড়ে যাইতে পারে বা একটু টিয়ার হইতে পারে। তো সেটাকে আমরা বলেছি রেটিনাল টিয়ার, এবং রেটিনাল টিয়ারের ফলে রেটিনাল ডিটাচমেন্ট হইতে পারে, হ্যাঁ। এবং সব থেকে এই যে রেটিনাল টিয়ারের ফলে রেটিনাল ডিটাচমেন্ট হইলো, এটাকে বলে আমরা রিগমেটোজেনাস হচ্ছে ডিটাচমেন্ট, হ্যাঁ, রিগমেটোজেনাস, এই কথাটা জাস্ট একটু মনে রাখতে পারে, এই ওয়ার্ডটা, এই টার্মটা। আচ্ছা, এরপর আসা যাক বার্লিন সিনেমা। এই টার্মটা ইম্পর্টেন্ট এই কারণে, বার্লিন সিনেমাতে যেটা হয় যে এখানে কোনো টিয়ার নাই, রেটিনাল টিয়ার হয় নাই বা ডিটাচমেন্টের কোনো কাহিনী নেই, বাট বার্লিন সিনেমাতে ধরো হুট করে ব্লান্ট ট্রমা হইলো চোখে, এবং ব্লান্ট ট্রমার ফলে, ব্লান্ট ইঞ্জুরির ফলে চোখে একজন পার্সন কিছুক্ষণের মধ্যে বা কিছু টাইম স্পেন্ড হওয়ার পর দেখা গেছে ঠিকঠাক দেখতে পারতেছে না, ভিশনে প্রবলেম হচ্ছে। এবং এটা পরবর্তীতে আমরা যখন ফান্ডোস্কোপি করে দেখলাম যে বার্লিন সিনেমা পাওয়া গেছে। বার্লিন সিনেমা মানে হচ্ছে এই যে এইদিকে লক্ষ্য করো, এই যে এখানে দেখো এই জায়গাটুকু, এই যে জায়গাটুকু, এই জায়গা কি সাদা সাদা দেখা যাচ্ছে, মানে পেইল, কিছুটা পেইল টাইপের, কি বললাম, পেইল, সাদা সাদা ফ্যাকাশে। কিন্তু মাঝের এই জায়গাটা দেখো, এই জায়গাটা চেরি রেড বলি আমরা, কি এই জায়গাটাকে বলি চেরি রেড হয়ে গেছে। তো এই যে চেরি রেড মাঝের জায়গাটুকু, এটা এই জায়গাটুকুকে আমরা কি বলি, ম্যাকুলা। তো এই ম্যাকুলার জায়গাটুকু হচ্ছে চেরি রেড হয়ে গেছে, এবং এই চেরি রেড স্পট এটাকে আমরা বলতেছি, এটাকে বার্লিন সিডিমাও বলা হয়। দেখো এই বার্লিন সিডিমা আরও বেশ কিছু জায়গায় পাওয়া যেতে পারে, যেমন হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি যে অক্লুশন হয় ওই জায়গায়ও পাওয়া যেতে পারে, বাট এখানেও কিন্তু পাওয়া যেতে পারে। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখো যে একটা ব্লান্ট ট্রমা হল লাইতে, সেখানে আমরা বার্লিন সিডিমাটা পাইতে পারি। এবং কেন হচ্ছে এখানে একটা ব্রাইট রেড কালার পাওয়া গেল, আনসার হচ্ছে যে করয়েডাল যে ভেসেলগুলো থাকে, এই করয়েডাল ভেসেলগুলোর সাপ্লাই কিছুটা এই জায়গাটাতে ইনট্যাক্ট থাকে, এবং যেহেতু এই জায়গাতে ইনট্যাক্ট থাকে বাট আশপাশ দিয়ে ওইখানে হচ্ছে লস্ট হয়, এই কারণে হচ্ছে গিয়ে আমাদের এখানে এরকম ব্রাইট রেড বা চেরি রেড কালার পাওয়া গেছে। হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাল টিয়ার। দেখুন এই সাইডটা ভালো করে যদি আমরা একটু দেখি, যে এখান থেকে হুট করে রেটিনাটুকু একটু ছিঁড়ে গেছে, সেটা হচ্ছে রেটিনাল টিয়ার। আর রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে এই যে এখান দিয়ে মনে হচ্ছে যে রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে, এবং নর্মাল অ্যাটাচ রেটিনা এরকম থাকে, বাট ডিটাচ হওয়ার কারণে এখানে এই যে আমরা একটু কিছুটা সাদা সাদা টাইপের দেখতেছি, এটা হচ্ছে ডিটাচ রেটিনা। আর এই জায়গায় মনেই হচ্ছে যে রেটিনা টিয়ার হয়েছে বা ছিঁড়ে গেছে। এবং সব থেকে রেটিনাল টিয়ারের ফলে যখন ডিটাচমেন্ট হয় সেটাকে আমরা রিমাটোজেনাস ডিটাচমেন্ট বলতেছি। হচ্ছে করয়েডাল টিয়ারও কিন্তু হইতে পারে ব্লান্ট ট্রমাতে। তো করয়েডাল টিয়ার বলতে আমরা জানি যে করয়েড যে রিজনটা, করয়েড এটা হচ্ছে আই বলের যে মিডল লেয়ার, ভাস্কুলার রিচ একটা লেয়ার, ওই জায়গাতে করয়েড থাকে। তো ওই করয়েড, তারপরে এখানে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম ইনভলভ হইতে পারে করয়েডাল টিয়ারে, বা এই করয়েড আর হচ্ছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, এদের মাঝে আর একটা মেমব্রেন থাকে, একটা থিন মেমব্রেন থাকে, ওটাও ইনভলভ হইতে পারে। এগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপরে ট্রোমাটিক অপটিক নিউরোপ্যাথি, ট্রোমার কারণে, ব্লান্ট ট্রোমার কারণে অপটিক নার্ভে কিন্তু ডিসফাংশন হইতে পারে, এটাকে আমরা ট্রোমাটিক অপটিক নিউরোপ্যাথি বলতেছি। এবং অপটিক নার্ভ অ্যাভালশন হইতে পারে। এবং এই যে অপটিক নার্ভ অ্যাভালশন, এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি টাইপের কন্ডিশন, হ্যাঁ, যদি এটা হয়ে যায়, কারণ ভিশনে সিভিয়ারলি প্রবলেম করতে পারে। এবং গ্লোব রাপচার মানে হচ্ছে আমাদের আই বলে ফুল থিকনেস একটা ইঞ্জুরি হয়েছে। এবং গ্লোব রাপচার কী কারণে হইতে পারে, যদি ইন্ট্রাকুলার প্রেশার কমে যায়, বা হচ্ছে কর্নিয়াতে যদি ফোল্ড হয়, বা যদি সাবকনজাংটিভাল হেমোরেজ হয় লোকালাইজড, শ্যালো অ্যান্টেরিয়র চেম্বার হয়। অ্যান্টেরিয়র চেম্বার সাধারণত আমরা জানি অ্যান্টেরিয়র চেম্বারে কি থাকে, অ্যাকুয়াস হিউমার থাকে। তো যখন ওই জায়গায় যে স্পেসটা থাকে, ওই স্পেসটা যখন রিডিউসড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি শ্যালো এসি বা অ্যান্টেরিয়র চেম্বার। যদি পিউপিল ইরেগুলার হয়, ভিট্রিয়াস হেমোরেজ যদি হয়, সো এই সকল কন্ডিশনে অকুলার রাপচার হইতে পারে বা গ্লোব রাপচার হইতে পারে। অরবিটাল ফ্র্যাকচার যদি হয়, সেটাও কিন্তু হইতে পারে ব্লান্ট ট্রমাতে। আচ্ছা, ক্লোজ গ্লোব যে ইঞ্জুরিগুলো আছে, যেখানে ফুল থিকনেস ইঞ্জুরি হয়নি, তো এই সকল কন্ডিশনে পেশেন্টকে আপরাইট পজিশনে দাঁড়িয়ে থাকতে হবে। আপরাইট পজিশনে কেন দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এটার ফলে ইন্ট্রাঅকুলার প্রেশারটা কম থাকবে। তারপরে হাইফিমা যেটা, অর্থাৎ অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আইতে কর্নিয়া আর হচ্ছে আইরিশ, কর্নিয়া অ্যান্ড আইরিশের মাঝে যে জায়গাটা, সেটাকে অ্যান্টেরিয়র চেম্বার বলি। তো অ্যান্টেরিয়র চেম্বারে ব্লাড কালেকশন হচ্ছে কম হবে, হাইফিমাটা কম হবে, পাশাপাশি ইডিমা, তারপরে ফ্লুইড অ্যাকুমুলেশন, এগুলো ওভারঅল কম হবে। এই জন্য দাঁড়িয়ে থাকলে সুবিধা। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স দেওয়া যেতে পারে, টপিক্যাল স্টেরয়েড দেওয়া যেতে পারে, এবং সাইক্লোপ্লেজিক আই ড্রপ, যেমন হচ্ছে অ্যাট্রোপিন, এগুলো দেওয়া যেতে পারে। আর যদি ওপেন গ্লোব হয়, অর্থাৎ ফুল থিকনেস উন্ড হয়েছে, সিভিয়ার একটা কন্ডিশন, এক্সপ্লোরেশন করতে হবে, অর্থাৎ যে জায়গাটা ইঞ্জুরি হয়েছে ওই জায়গাটায় সার্জিক্যালি এক্সপ্লোর করতে হবে। সার্জিক্যালি এক্সপ্লোর বলতে যে সার্জিক্যালি ওপেন করা বা ওই জায়গাটাকে এক্সামিনি করা,
এবং রিপেয়ার মানে যেই সকল ড্যামেজ হয়েছে ওই ড্যামেজটাকে রিপেয়ার করার ট্রাই করতে হবে। সো ওপেন গ্লোব ইঞ্জুরিতে এভাবে এক্সপ্লোরেশন অ্যান্ড রিপেয়ার। পেনিটেটিং ইঞ্জুরি যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যদি টিআর হয় তাহলে হচ্ছে ভিজুয়াল অ্যাসেসমেন্টটা করতে হবে যে অ্যাকচুয়ালি সে দেখতে পারতেছে কিনা কী সমস্যা হচ্ছে। যেহেতু একটা পেনিটেটিং উন্ড হয়েছে, ভিতর দিকে ঢুকে গেছে, এবং আমরা জানি পেনিটেটিং উন্ডে টিটিনাসের একটা বিষয় থাকে। সো টিটিনাস টক্সাইড ইনজেকশন দিতে হবে, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং আইতে প্যাচ দিতে হবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং আইতে প্যাচ দিয়ে পেশেন্টকে রেফার করতে হবে। কেন রেফার করতে হবে? মানে স্পেশালিস্টের কাছে বা যে অ্যাকচুয়ালি ডিল করতে পারবে। কারণ এটা কিন্তু একটা মানে ইমার্জেন্সি টাইপের কন্ডিশন, এবং অবশ্যই ওপিডিতে বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে কখনোই কোনো ফরেন বডি কিন্তু রিমুভ করার চেষ্টা করা যাবে না। এবং এক্স রে, সিটি স্ক্যান অফ দ্য অরবিট এগুলা করতে হবে। হচ্ছে পেনিটেটিং ইঞ্জুরির ফলে কর্নিয়াল টিয়ার হইতে পারে। এই যে কর্নিয়া টিয়ার হয়ে গেছে এবং টিয়ার হয়ে এবং এখানে দেখা যায় যে আইরিশ প্রোল্যাপস হয়, কর্নিয়াল টিয়ার, আইরিশ প্রোল্যাপস, এই জিনিসগুলো দেখা যায় হচ্ছে পেনিটেটিং ইঞ্জুরিতে। এবং পাশাপাশি পেনিটেটিং ইঞ্জুরি আরেকটা জিনিস যে আয়রন বা লোহা যদি ঢুকে যায় চোখের মধ্যে ফরেন বডি হিসেবে, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে লোহা চোখের মধ্যে ঢুকে গেছে। সো একটু কুইক রিভিশন দেই যে মেকানিক্যাল যে অকুলার ট্রমা, সেটার মধ্যে হচ্ছে ব্লান্ট ট্রমা আছে, পেনিটেটিং ট্রমা আছে। ব্লান্ট ট্রমার মধ্যে ক্লোজ গ্লোব ইঞ্জুরি যেগুলা আছে, এবং ব্লান্ট ট্রমা কী কী দিয়ে হয় সেটা আমি বলে আসছি, যে ফল, তারপর হচ্ছে ফিস্ট ইঞ্জুরি, এই টাইপের যে ইঞ্জুরিগুলো মেনলি থাকে। তার মধ্যে মানে কন্টিউশন বা ব্রুইস যেটা, সেই টাইপের ইঞ্জুরি হয়। এবং ক্লোজ গ্লোব ইঞ্জুরি, অর্থাৎ এই সকল ইঞ্জুরিগুলো ফুল থিকনেসকে ইনভলভ করে না। অপরদিকে পেনিটেটিং যে ট্রমা, এই ট্রমাটা সাধারণত আমাদের ওপেন গ্লোব ইঞ্জুরি, অর্থাৎ দেখা যায় কর্নিয়া, স্ক্লেরা, এগুলোকে পেনিটেট করে ভিতরে ঢুকে যেতে পারে। ব্লান্ট ট্রমার মধ্যে ওই যে ফিস্ট দ্বারা, টেনিস বল দ্বারা। শ্যাম্পেগনি কর্ক, এটা বলতে বোঝানো হচ্ছে এটা এক ধরনের ড্রিঙ্কস, যেগুলা খোলার সময় সিনেমাতে হয়তো বা দেখে থাকবা, যেগুলা খোলার সময় কিন্তু ওইগুলা চোখে লাগতে পারে, চোখে লেগে ট্রমা হইতে পারে, ইঞ্জুরি হইতে পারে। তো এই যে মানে মেকানিক্যাল অকুলার ট্রমা, এটার কিছু সিমটমস আমরা দেখতে পারি, বা কিছু ম্যানিফেস্টেশন বা সাইন্স আমরা দেখতে পারি, যেমন ব্ল্যাক আই হইতে পারে। হ্যাঁ, এটা আগে বলা হয়নি, বাট ব্ল্যাক আই কিন্তু হইতে পারে, অর্থাৎ চোখের আশপাশ দিয়ে কালো হয়ে গেছে। এবং যেটাকে আমরা বলি পেরিওকুলার হেমাটোমা, অর্থাৎ ব্লাড অ্যাকুমুলেশন হয়ে মানে চোখের আশপাশ দিয়ে কালো কালারের হয়ে যায়। তারপর হচ্ছে সাবকনজাংটিভাল হেমোরেজ থাকতে পারে। এটা মানে ট্রিভিয়াল বা হালকা কোনো ট্রমা হয়েছে সেটাতেই এরকম হয়ে যেতে পারে, বা সেটার একটা ফিচার এটা। হাইফিমা মানে হচ্ছে ব্লাড অ্যান্টেরিয়র চেম্বারে কালেক্ট করে, এটা বলে আসছি। এবং এটা ব্লান্ট টাইপের অকুলার ট্রমার ক্ষেত্রে মোস্ট কমন সাইন আমরা বলতে পারি। এটার সোর্স অফ ব্লিডিং, অর্থাৎ এই যে ব্লিডিংটা হইতেছে, এই ব্লিডিংটা আসতেছে কই থেকে? এটা সাধারণত সার্কুলাস আর্টারিওসাস মেজর থেকে, অর্থাৎ এটা হলো একটা আর্টারিয়াল রিং আমরা বলতে পারি, যেই রিংটা হচ্ছে সিলিয়ারি বডিতে ফর্মেশন হয়। এই সিলিয়ারি বডির এই রিংটা থেকেই মেইনলি ব্লিডিং হয়। তো এখন এটা এই যে আর্টারিটার কথা বললাম বা আর্টারিয়াল রিংয়ের কথা বললাম, এটা মেইনলি অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি থেকে আসে, সেটা আবার অপথ্যালমিক আর্টারি থেকে আলটিমেটলি আসে। সো এগুলোর ট্রিটমেন্ট আমরা কীভাবে দিব? এগুলো বলতে হাইফিমার ট্রিটমেন্ট। হাইফিমা বা অ্যান্টেরিয়র চেম্বারে এখান দিয়ে যে ব্লিডিং হয় বা জমা হয়, অর্থাৎ আমরা আগেই বলে আসছি অ্যান্টেরিয়র চেম্বার মানে কি, বাহিরের দিকে কর্নিয়া আর ভিতর দিকে আইরিশ, এদের মাঝে যে অ্যাকুয়াস হিউমার থাকে, ইসের মাঝে ব্লিডিংটাকে আমরা বলতেছি হাইফিমা। তো এটা ট্রিটমেন্ট হিসেবে টপিক্যাল স্টেরয়েড দেওয়া যেতে পারে, যাতে ব্লিডিং আবার না হয় বা ইনফ্লামেশনে কমায় রাখে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। অ্যাট্রোপিন অর্থাৎ সাইক্লোপ্লেজিক দেওয়া যেতে পারে, প্যারাসেন্টেসিস করা যেতে পারে, অর্থাৎ অ্যান্টেরিয়র চেম্বারকে আমরা ওয়াশ করে ফেলবো। ঠিক আছে, যদি 4 দিনের মধ্যে না সারে, 4 দিনের মধ্যে না সারলে আমরা অ্যান্টেরিয়র চেম্বারকে প্যারাসেন্টেসিস করে ওটার মধ্যে ঢুকে ওয়াশ করার ট্রাই করব। আইরিশের কিছু অ্যাবনর্মালিটি নিয়ে আমরা বলছি যে আইরিডো ডায়ালাইসিস, অর্থাৎ মানে আইরিশটা সিলিয়ারি বডির সাথে সাধারণত কানেক্টেড থাকে, বাট সেখান থেকে যদি ডিটাচমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে এখানে সিলিয়ারি বডির সাথে কানেক্টেড ছিল, বাট ডিটাচ হয়ে এটা এইভাবে চলে গেছে, ফলে এখানে চলে আসছে, ফলে এখানে ডি শেপটা একটা পিপিল আমরা পাইতেছি, ডি শেপ পিপিল। তো ডি শেপ পিপিল পাওয়া যায়। তার বাদে আইরিডোডোনেসিস একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে আইরিশটা ট্রেম্বলিং অবস্থায় থাকাকে আমরা বলি আইরিডোডোনেসিস। হ্যাঁ, ট্রেম্বলিং আইরিশটা কাঁপতেছে, বা ট্রেমুলাস মানে আইরিসও বলতে পারি। যখন দেখা যায় যে আইরিশটা তো কানেক্টেড থাকে সিলিয়ারি বডির সাথে, সো যদি এদের কানেকশনটা একটু লুজ হয়ে যায় তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে ট্রেম্বলিং আইরিশ, বাট লুজ হয়ে যখন ছুটে যাইতেছে তখন সেটা আইরিডো ডায়ালাইসিস। ঠিক আছে, আচ্ছা। তারপরে লেন্সে কি হয়? লেন্সে রোসেট শেপ ক্যাটারাক্ট হইতে পারে, অর্থাৎ এবং এটা টাইপ হচ্ছে পোস্টিরিয়র সাবক্যাপসুলার টাইপের ক্যাটারাক্ট মেইনলি, বাট এটা রোসেট শেপ পাওয়া যায়, রোসেট শেপ ক্যাটারাক্ট পাওয়া যাবে। হ্যাঁ, এরকম টাইপের ক্যাটারাক্ট। আচ্ছা, তারপরে একটোপিয়া লেন্টিস বা সাবলাক্সেশন অফ লেন্স, অর্থাৎ লেন্সের নর্মালি যে জায়গায় থাকার কথা সেখানে না থেকে এরা ডিসলসে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, ব্লান্ট ট্রমার কারণে এরকম হইতে পারে। বোসিয়াস রিং কি জিনিস আগে বলে আসছি,
যে পিউপিলটা বা আইরিসটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস অফ লেন্সে যায় একটা ইমপ্রিন্ট রেখে আসে, একটা ছাপ রেখে আসে, এবং সেই ছাপটা ব্রাউনিশ কালার আকারে এইভাবে দেখা যায়। ফান্ডাস আমরা কি পাবো, ফান্ডোস্কোপি যদি করি তাহলে হচ্ছে ম্যাকুলা, রেটিনা যে ম্যাকুলা আছে, ম্যাকুলার ওই জায়গায় হচ্ছে এখানে ভালো ছবি নেই, এখানে ভালো ছবি নেই, বাট আগে আমরা দেখে আসছি যে ম্যাকুলার ওখানে চেরি রেড স্পট পাবো, বার্লিং সিরিমা পাবো, এবং কমোশিয়া রেটিনা। অ্যাকচুয়ালি চেরি রেড যে স্পট, এটাকে আমরা, এটার ফলে যে কন্ডিশন হয় সেটাকে হচ্ছে কমোশিয়া রেটিনাও বলতে পারি। তারপরে ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি, করেডাল রাপচার। করেডাল রাপচার এটাকে আমরা বলি যে বাকেট হ্যান্ডেল কনফিগারেশন থাকে এখানে একটা, হ্যাঁ, বাকেট হ্যান্ডেল কনফিগারেশন। বাকেট হ্যান্ডেল মানে কি, বাকেটের যে হ্যান্ডেল থাকে সেটা এরকম থাকে না, এরকম থাকে না, এটাকে আমরা হাত দিয়ে ধরি, ধরে পরে হচ্ছে বালতি, বালতি থাকলে সেই বালতিটাকে উঠাই, রাইট? সো এই যে হচ্ছে বাকেট হ্যান্ডেল। তো একটা বাকেট বা বালতির যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলের মতো একটা কনফিগারেশন থাকে রাপচারের। তারপর হচ্ছে গ্লোভ রাপচার, হ্যাঁ। আইয়ের যে আউটার যে লেয়ার, স্ক্লেরা এবং কর্নিয়া, এদের এদের পেনিট্রেট করে ঢুকে যাওয়া হয় বা এরা ইনজুর্ড হয়। ফলে যেমন হচ্ছে ধরো নব লাইক যে সাবস্টেন্স থাকে ঘরের দরজাতে, যে নব থাকে, নব টাইপের, তো ওই নব যদি চোখে যায়, চোখ যদি ওই নবে বাড়ি খায় তাহলেও কিন্তু হইতে পারে, ঠিক আছে? এই যে ধরো, এটা ধরো নেজাল পার্ট অফ দ্য আই, অর্থাৎ মিডিয়াল পার্ট। তো এখানে ধরো আই আছে, তো এটার সুপিরিয়র নেজাল লিম্বাস বলতে বোঝানো হচ্ছে এই রিজনটা। সো এই রিজনটাতে দেখা যায় এটা বেশি হওয়ার চান্স থাকে। এটা স্লিম ক্যানেল অফ শিন যেটা, সেটার কাছাকাছি সাধারণত গ্লোব রাপচারটা হওয়ার চান্স বেশি থাকে। এবং পেনিট্রেটিং যে ট্রমা, এই পেনিট্রেটিং ট্রমার ক্ষেত্রে দেখা যায় যে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিসও হইতে পারে, যেটাকে আমরা প্যান উভাইটিসও বলি, বা ইন্টাকুলার ফরেন বডি হচ্ছে গিয়ে ঢুকে যেতে পারে, যেগুলোকে আমরা বলি যাচ্ছে বিভিন্ন জিনিস ঢুকে পেইন্টেড করে ফেলছে। তারপর ইন্টা অকুলার ফরেন বডির মধ্যে আছে হচ্ছে, এটা মোস্ট কমন ফরেন বডি, এবং এটার মধ্যে এটা যদি আমাদের যেমন আয়রন, স্টিল, এই সকল জিনিসগুলা, তো ইনভেস্টিগেশন অফ চয়েস কি এই সকলের ক্ষেত্রে সিটি স্ক্যান করা, তবে এমআরআই কিন্তু করা যাবে না। কারণ মনে রাখবা যে এইগুলো যেহেতু মেটালিক, আয়রন, স্টিল, এই টাইপের মেটালিক টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে যদি এমআরআই করা হয় তাহলে হচ্ছে এখানে এই এই মেটালিক জিনিসগুলো আরও বেশি হিটেড হয়ে যেতে পারে, এবং আলটিমেটলি এগুলো করা ঠিক না। সো এমআরআই কন্ট্রাইন্ডিকেটেড, এই কথাটা মনে রাখো। তা বাদে আয়রন যদি ডিপোজিশন হয় আইতে, সেটাকে আমরা বলি সিডেরোসিস বালবি। এবং এক্ষেত্রে দেখা যায় যে ক্যাপসুলে, লেন্সের যে ক্যাপসুল থাকে, অ্যান্টিরিয়র ক্যাপসুল, সেই ক্যাপসুলে একটা রাস্ট রিং ফরমেশন পাওয়া যায়। আইরিসটা একটু হাইপার পিগমেন্টেশন হয়ে যায়, সেকেন্ড ডিগ্রি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হইতে পারে। এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করব? তো ডায়াগনোসিস করার সিস্টেম হচ্ছে যে আয়রন যে জমা হয়ে আছে, সিডেরোসিস বালবি হয়ে আছে, ওইটা কালার হয়ে যাবে যখন আমরা প্রুশিয়ান ব্লু রিয়াকশন করব, তখন ওইটা কিন্তু কালার হবে, স্টেইন হবে, এটা দ্বারা স্টেইন হবে, কালার হবে। সো ওই আয়রন ডিপোজিট যদি থাইকা থাকে, সেভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। অপথ্যালমিয়া নোডুসা নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে কন্ট্যাক্ট উইথ ক্যাটারপিলার হেয়ার। ক্যাটারপিলার বলতে এক ধরনের পোকা, শুঁয়ো পোকা, তো আমরা শুনছি না, শুঁয়ো পোকা মানে প্রজাপতি টাইপের, ওই টাইপের কোনো পোকা, যেগুলোর যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো যদি চোখের মধ্যে ঢোকে, যেমন কর্নিয়া, কনজাংটিভা, এরকম কোনো জায়গায় ঢুকে আলটিমেটলি ইউভাইটিসও পর্যন্ত করতে পারে। এটাকে বলি আমরা অপথ্যালমিয়া নোডুসা। অরবিটাল টমার মধ্যে ব্লো আউট ফ্র্যাকচার, এটা আমরা আগে পড়ে আসছি, আগের লেকচারে আমরা যখন অরবিট নিয়ে পড়ছিলাম। তো ব্লো আউট ফ্র্যাকচারে যেটা হয় যে ফ্লোর অফ দ্য অরবিট, এটা হচ্ছে ফ্র্যাকচার হয়। এবং অরবিটাল টমার ক্ষেত্রে মোস্ট কমন ফ্র্যাকচার এটা হইলে চিকের যে রিজনটা, গালের যে রিজনটা, সেখানে অ্যানেস্থেশিয়া হয়ে যায় বা ওই জায়গায় অবশ হয়ে যায়, কারণ হচ্ছে ইনফারবিটাল নার্ভটা ড্যামেজ হয় এবং ডাবল ডিপ্লোপিয়া পাওয়া যায়। অর্থাৎ উপরের দিকে তাকাইলে আপ গেজ এবং ডাউন গেজ, দুই গেজেই দেখা যায় যে ডিপ্লোপিয়া পাওয়া যায়। এই জন্য এটাকে আমরা বলি, অর্থাৎ ডাবল ভিশন পাওয়া যায়। এটাকে রেস্ট্রিকটিভ, ডাবল ডিপ্লোপিয়াকে রেস্ট্রিকটিভ স্কুইন্ট নামেও ডাকা হয়। কেন এরকম হচ্ছে? কারণ হচ্ছে ইনফিরিয়র অবলিক, তারপরে ইনফিরিয়র রেকটাস, এই মাসেলগুলো দেখা যায় যে ইন্টারাপ্ট হয়ে যায় যখন বোনগুলা ফ্র্যাকচার্ড হয়, পিচেসে কনভার্ট হয়। সো ওই বোনগুলার মাঝে কিছু মাসেল যেমন ইনফিরিয়র রেকটাস, তারপরে ইনফিরিয়র অবলিক, এই মাসেলগুলো ওইটার মধ্যে চিপকে যায়, ফলে ডিপ্লোপিয়া হইতেছে উপর দিকে তাকাইলে, নিচের দিকে তাকাইলে। তো ব্লো আউট ফ্র্যাকচার আমরা ইনভেস্টিগেশন করলে, এক্সরে করলে টিয়ার ড্রপ সাইন নামে একটা সাইন পাই। সো এখানে টিয়ার ড্রপ সাইন দেখানো হয়েছে, যে এরকম টিয়ার ড্রপ টাইপের একটা সাইন আমরা কিন্তু পাই। এই যে এখানে দেখানো হয়েছে, এই যে টিয়ার ড্রপ সাইন, হ্যাঁ। সো টিয়ার ড্রপ সাইন পাওয়া যায়। যদি সাধারণত আমরা বেশি কমন হচ্ছে গিয়ে ফ্লোরে যদি ফ্র্যাকচার হয়, এটা বেশি কমন। তবে তা বাদে রুফেও ফ্র্যাকচার হইতে পারে। রুফে ফ্র্যাকচার হইলে সেটা একটা নাম আছে, যেটাকে আমরা পান্ডা আইস বলি। অর্থাৎ এই যেরকম পান্ডা তো সবাই চিনো, সেই পান্ডার মতো চোখ হয়ে যায়, ঠিক আছে, ওই অ্যানিমালটার মতো। তো এটাকে র্যাকন আইস বা পান্ডা আইস বলা হয়। সেই টার্মটা একটু মনে রাখো, যে রুফে ফ্র্যাকচার হইলে র্যাকন আইস বা
পান্ডা আইস পাওয়া যায়। আর কেমিক্যাল ইঞ্জুরির মধ্যে ওই যে বলে আসছি, অ্যালকালি দ্বারা ইঞ্জুরি হলে সেটা বেশি ডেঞ্জারাস, কারণ এখানে নেক্রোসিস হয় টিস্যুগুলার এবং ডিপার পেনিট্রেশন থাকে। বাট অ্যাসিডে কোয়াগুলেশন হয়, এটা পেনিট্রেশন কম থাকে। ম্যানেজমেন্ট হিসেবে অনেক বেশি ইরিগেশন করতে হবে এবং রিঙ্গার্স ল্যাকটেট, তারপর হচ্ছে নর্মাল স্যালাইন এগুলা দিয়ে, এবং আইলিডটাকে ডাবল ইভার্সন করে ফরেন বডি রিমুভাল করার ট্রাই করতে হবে, কারণ এর ফলে কী হবে, সুপিরিয়র ফর্নিক্সটা ভালো এক্সপোজ হবে। আর টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স দেওয়া যেতে পারে, অ্যাট্রোপিন দেওয়া যেতে পারে যাতে সিলিয়ার স্পাজম না হয়। সিলিয়ার স্পাজম হলে পেইন বেশি হবে, আর অ্যাট্রোপিন দিলে হচ্ছে সিলিয়ারি মাসেলগুলো প্যারালাইসিস হবে এবং ব্যথা কম হবে। তারপরে লুব্রিকেশনের জন্য আই ড্রপ দেওয়া যেতে পারে, এবং ট্রপিক্যাল সোডিয়াম সাইট্রেট দেওয়া যেতে পারে যাতে পোটিওলাইসিস না হয়। আমরা পড়ছিলাম টেট্রাসাইক্লিনও দেওয়া যেতে পারে। তো অকুলার ইঞ্জুরিটা আমাদের কান্ট্রিতে বেশ কমন, এবং এটাকে মেকানিক্যাল ইঞ্জুরি আন্ডারে ফেলতে পারি। এই জিনিসগুলো আমরা আলোচনা করে কিন্তু আসছি। এখন আসা যাক যে কেমিক্যালের মধ্যে অ্যালকালি, অ্যাসিড, থার্মালের মধ্যে ময়েস্ট হিট, ড্রাই হিট। হ্যাঁ, মেইনলি হচ্ছে হিটগুলা। ময়েস্ট হিট বলতে বোঝানো হয়েছে যে হিটগুলা, আমি সবসময় এভাবে বলি যে হিটগুলো একটু পানি পানি, মানে ধরো তোমার উপর একটা গরম ওয়াটারি কোনো একটা সাবস্টেন্স পড়ছে এবং সেটাতে তোমার প্রবলেম হচ্ছে, তোমার ইনজুরি হয়েছে। অপরদিকে ড্রাই হিট মানে হচ্ছে এমনিতে চুলার যে ধরো আগুন, ওই চুলা আমরা বলি না চুলার আগুন, তো ওই চুলার আগুনটারে হচ্ছে ধরো ড্রাই হিট, এরকম আর কি। জাস্ট আগুন হচ্ছে ড্রাই হিট। আর ময়েস্ট হিট মানে হচ্ছে পানি জাতীয় কোনো তরল যেটা খুবই গরম, ওইটা তোমার উপর পড়ছে। হয়তো বা তোমার উপর ডাল পড়ে গেছে, তুমি ডাল খাচ্ছ, বা মানে গরম ডাল ভাতের সাথে খাচ্ছ, সো সেই টাইমে ওইটা পড়ে গেছে। হ্যাঁ, তারপর রেডিয়েশন ইঞ্জুরি। হ্যাঁ, এরপর আসা যাক যে ক্লোজ গ্লোব ইঞ্জুরি, ওপেন গ্লোব ইঞ্জুরি। এই টার্মগুলো আমরা বলে আসছি যে কি আইবল ডাজেন্ট ওপেন, যেহেতু ক্লোজ তার মানে কি ওপেন করে নাই, এবং কোর্স অফ দ্য আইবল রিমেন ইনট্যাক্ট, স্পেশালি আউটার যে কোর্টটা সেটা ইনট্যাক্ট আছে। ঠিক আছে, বাট দেয়ার মে বি ড্যামেজ টু দ্য ইন্টারকোলার স্ট্রাকচার, ভিতরে স্ট্রাকচারগুলো ড্যামেজ হইলে হইতে পারে। আর ওপেন গ্লোব ইঞ্জুরিতে ফুল থিকনেস ইঞ্জুরি, যেটাতে কর্নিয়া স্কেলেরাল যে কোর্টটা আছে, আউটার কোর্ট অফ দ্য আইবল, সেটাতে ইঞ্জুরি হয়, আউটার লেয়ারটা বা কোর্টটা ইনট্যাক্ট থাকে না, আইবল ওপেন হয়ে যায়, এবং ইন্টারকুলার স্ট্রাকচার ইভেন আইবলের বাহিরেও বের হয়ে চলে আসতে পারে, মানে এরকম সিভিয়ারিটি হইতে পারে। কন্টিউশন মানে কি, কন্টিউশন এক ধরনের ক্লোজ গ্লোব ইঞ্জুরি, এবং এখানে দেখা যায় যে ব্লান্ট ট্রমার ফলেই তো এটা হবে, যেখানে হচ্ছে মানে ইঞ্জুরিটা লাগছে বা যেই জায়গাটা সাইডটাতে ব্যথাটা লাগছে ওই জায়গাতে ইম্প্যাক্ট বা ইঞ্জুরি হবে, তারপরে ডিস্টেন্স সাইটেও কিন্তু হইতে পারে। রাপচার অফ দ্য আইবল, এটা মানে হচ্ছে এই যে ফুল থিকনেস উন্ড বা আমাদের ওপেন না এটা, হ্যাঁ এটা ওপেন গ্লোব ইঞ্জুরি, এবং এটাও ব্লান্ট ট্রমার ফলেই হচ্ছে। আইবলের যে উইকেস্ট পয়েন্ট অর্থাৎ সিলিয়ারি রিজন, এই রিজনটাতে মেইনলি হচ্ছে রাপচারটা হয়। এবং আমি বলছিলাম যে সুপেরিয়র লিম্বাস যে এরিয়াটা, নেজাল সুপেরিয়র লিম্বাস, ওই রিজনটাতে হচ্ছে মেইনলি রাপচারটা হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। ল্যাসারেশন বলতে বোঝানো হয়েছে এটা একটা ফুল থিকনেস লার্জ উন্ড, যেটাতে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেইনলি হয়, এবং আইবল ওপেন হয়, এটা একটা ওপেন গ্লোব ইঞ্জুরি। এবং ল্যামেলার ল্যাসারেশন যেটা, এটা আবার একটা পার্শিয়াল থিকনেস উন্ড আমরা বলতে পারি, এটা কিন্তু ক্লোজ গ্লোব ইঞ্জুরি আন্ডারেই পড়ে, বাট এটা শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট দ্বারা হইতে পারে, এবং এখানে আইবল ওপেন হয় না। পারফোরেশন মানে একটা এন্ট্রি থাকবে, একটা এক্সিট থাকবে, ঢুকবে আবার বেরোয় যাবে। আর পেনিট্রেশন মানে জাস্ট ঢুকবে, একটা গর্ত করবে, এরকম আর কি। এখন সুপারফিশিয়াল ফরেন বডি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সুপারফিশিয়াল ফরেন বডি, এটা যখন আইতে ঢোকার পরে এটাকে আমরা কিভাবে রিমুভ করবো, এটার প্রসিজারটাকে, এটা অনেক সময় পরীক্ষায় ধরে। সো এই প্রসিজারটা জানতে হবে। তবে তার আগে কথা হচ্ছে কি কি ঢুকতে পারে, স্টিল ঢুকতে পারে, আয়রন ঢুকতে পারে, মানে আয়রন মানে হচ্ছে লোহা, স্যান্ড বা বালি ঢুকতে পারে। সুপারফিশিয়ালি আমাদের যে কর্নিয়া বা কনজাংটিভা, এই সকল এগুলার সারফেসে ঢুকতে পারে। এখানে দেখা যেতে পারে যেগুলো ঢুকে কর্নিয়াল এপিথিলিয়ামে ইম্প্যাক্টেড হয়ে আছে, লেগে আছে, অথবা স্ট্রোমাতেও গেছে চলে। ফরেন বডি এরা সাব টার্সাল সালকাসেও চলে যাইতে পারে, ঠিক আছে, এবং কর্নিয়াকে অ্যাব্রেট করতে পারে। যখন প্রত্যেকটা মানে চোখের পাতা ফেলা হচ্ছে তখন যেহেতু এটা ঢুকে বসে আছে, তাই কর্নিয়াকে কিন্তু অ্যাব্রেট করতে পারে। অ্যাব্রেশন জিনিসটা তো আমরা জানি, এটা এক ধরনের ইঞ্জুরি, স্ক্র্যাচিং টাইপের ইঞ্জুরি, স্ক্র্যাচ হয় বলি না আমরা, সো স্ক্র্যাচ পড়া টাইপের ইঞ্জুরি। এবং লেকচারটা দেখে আসবা যে ওইটাতে কিন্তু দুইটা ল্যামেলা থাকে। একটা আমরা কিন্তু মানে গ্রে লাইন নামে একটা লাইন দ্বারা ভাগ করছিলাম, তো পোস্টেরিয়র সাইডে হচ্ছে টার্সাল প্লেট থাকে, তো ওই টার্সাল সালকাস বা টার্সাল প্লেটের ওই জায়গা দিয়ে যদি হচ্ছে ফারবারি ঢোকে, তাহলে এটা ইজিলি মিসড আউট হইতে পারে যদি আপার আইলিডটা ইভার্টেড না করা হয়। এবং ফরেন বডি কিন্তু আমাদের যে ফর্নিক্স, তারপরে বালবার কনজাংটিভা, এই সকল জায়গাও পাওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কি হবে যদি একটা ফরেন বডি ঢোকে সুপারফিশিয়ালি, তাহলে হচ্ছে ফরেন বডি সেন্সেশন হবে। কিন্তু ফরেন বডি ঢুকছে মনেই হবে যে আচ্ছা কিছু একটা ঢুকছে, এবং এরকম একটা সেন্সেশন হবে, গ্রিটি সেন্সেশন হইতে পারে, যে বালি বালি একটা সেন্সেশন, চোখের মধ্যে বালি ঢুকছে। তারপরে ওয়াটারিং, চোখ দিয়ে পানি পড়বে,
চোখে লাল লাল হয়ে যাবে, কনজেশন টাইপের থাকবে, রেডনেস থাকবে, পেইন হবে এবং ফটোফোবিয়া থাকবে, যে আলো সহ্য করতে পারবে না, আলো আলো চোখে পড়লে ভালো লাগবে না। ক্যারাটাইটিস অর্থাৎ কর্নিয়াতে ইনফ্লামেশন হবে। ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই রিমুভাল অফ ফরেন বডি, এটা খুব ইম্পর্টেন্ট যে ফরেন বডি রিমুভ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্যাচিং অফ দ্য আই উইথ অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট, বলতে বোঝানো হয়েছে যে চোখে কোনো একটা প্যাড বা গজ এগুলা লাগিয়ে হচ্ছে ঢেকে রাখতে হবে, যাতে হচ্ছে গিয়ে চোখটা একটু বিশ্রাম পায়। তারপর হচ্ছে মানে ব্যাকটেরিয়াল যে ইনফেকশন এই টাইপের জিনিসগুলো যাতে না হয়, এখানে যাতে একটা সুরক্ষা পায়, একটা প্রোটেকশন পায়, এই কারণে। এবং 24 ঘন্টা পরে ফলো আপ করতে হবে যে উনটার এখন কি অবস্থা। এখন আসা যাক খুবই ইম্পর্টেন্ট প্রসিজার। ফার্স্টে পেশেন্টের কনসেন্ট নিতে হবে যে আচ্ছা আমি আপনার সাথে এই প্রসিজারটা করতে যাচ্ছি, আমি এটা রিমুভ করব, কিভাবে করব এটা বলবো। পেশেন্টকে এই যে এক্সপ্লেন করবো যে কিভাবে কি করবো, এবং পেশেন্টকে অ্যাসিওর করবো যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এভাবে অ্যাসিওর করবো। তারপর হচ্ছে পেশেন্টের পজিশনিংটা ইম্পর্টেন্ট। সাধারণত পেশেন্টকে লাইং পজিশনে করে নেওয়া হয়, অর্থাৎ শোয়াই নেওয়া হয়, এবং সারফেস অ্যানেস্থেসিয়া দেওয়া হয় ওই জায়গাটাতে, আইতে। এবং ফরেন বডিটা ইন্সপেক্ট করা হয় যে ফরেন বডিটা অ্যাকচুয়ালি কোথায়। এরপরে আই স্পেকুলাম নামে একটা জিনিস আছে, চোখের যে পাতা বা লিডস, চোখের যে লিডসগুলা, এই লিডসগুলা হচ্ছে খুলে রাখার জন্য এই স্পেকুলামটা ইউজ করা হয়, যাতে আই বলটা ভালো করে এক্সপোজড থাকে এবং ভালো করে কাজ করা যায়। তারপর হচ্ছে আইটাকে ইরিগেশন করতে হবে নর্মাল স্যালাইন দিয়ে, যাতে ফরেন বডিটা ডিসলজ হয়ে যায়। ফরেন বডি রিমুভ করতে হবে হাইপোডার্মিক নিডেল দিয়ে, ঠিক আছে। কোনো একটা হাইপোডার্মিক, যদি নর্মাল স্যালাইনের ইরিগেশন করলে চলে যায় তাহলে তো ভালো, বাট যদি চলে না যায় তাহলে এই যে হাইপোডার্মিক নিডেল ইউজ করে এটা ফরেন বডিটা রিমুভ করতে হবে। এবং রিমুভ করার পরে আমরা হচ্ছে আবার আইকে মানে কোনো একটা পরিষ্কার প্যাড গজ এগুলোতে ঢেকে দিব এবং অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট দিয়ে দেবো, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। এবং হাইপোডার্মিক কথাটার মানে হচ্ছে যে নর্মালি মানে স্কিনের নিচে আমরা যখন কোনো সুচ ইউজ করে ইনজেক্ট করতেছি কোনো কিছু, বা হচ্ছে কোনো এই যে এখানে যেমন আমরা হাইপোডার্মিক নিডল ইউজ করে বের করে আনার ট্রাই করতেছি, সেরকম বিভিন্ন কাজে আমরা ইউজ করি। নর্মালি স্কিনের নিচে বোঝাতে হাইপোডার্মিক টার্মটা ইউজ করা হয়। ওপেনগুলো ইনজুরি হয় তাহলে ট্রিটমেন্ট কি, এটা আমরা বলে আসছিলাম, তারপরেও বলি। প্যাড ব্যান্ডেজ করব, তারপর হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব, সিস্টেমিক অ্যানালজেসিক দিব, এবং পেশেন্টকে রেফার করে দিব। কারণ এটা খুবই যেহেতু সিভিয়ার থাকে, হায়ার সেন্টারে রেফার করব যেখানে কম্পিটেন্ট অপথ্যালমোলজিস্ট থাকবে। ইন্ট্রাকুলার ফরেন বডি বলতে বোঝানো হয়েছে যে আচ্ছা এখানে হচ্ছে ওই যে স্টিল, তারপর হচ্ছে গিয়া মানে লোহা বা আয়রন এগুলো ঢুকে গেছে। এটা আইকে ড্যামেজ করতে পারে কি কিভাবে, যে ইন্ট্রাকুলার ফরেন বডি হচ্ছে ইনফেক্টিভ অর্গানিজম ক্যারি করতে পারে, এটা একটা বিষয়, যেটা চোখে যে ওই ইনফেক্টিভ অর্গানিজমটা দিয়ে দিতে পারে, এবং অকুলার স্ট্রাকচারগুলো ড্যামেজ করতে পারে। একটা লোহা যখন ঢুকে গেছে চোখে, অকুলার স্ট্রাকচারগুলো ড্যামেজ করবে। এবং কিছু ফরেন বডি ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন করে এবং টিস্যু ড্যামেজ করে, অর্থাৎ এরা গিয়ে চোখের মধ্যে এরা দেখা গেল যে ডিসোসিয়েট হয়। এদের ইলেকট্রোলাইটসগুলো, এদের মধ্যে অবস্থিত বিভিন্ন ইলেকট্রোলাইটসগুলো এই ফরেন বডিগুলার গিয়ে চোখের মধ্যে ভেঙে ওইগুলা চোখের স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করে এবং ইন্ট্রাঅকুলার ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, মানে চোখের মধ্যে যে ইনফ্লামেশন করতে পারে সেটা সাপুরেটিভ হইতে পারে বা গ্রানুলোমেটাস হইতে পারে, মানে অ্যাকিউট ক্রনিক টাইপের। এই যে ফরেন বডিগুলো ইন্ট্রাকুলার ফরেন বডি নন অর্গানিক হইতে পারে, অর্গানিক হইতে পারে। নন অর্গানিক বলতে গ্লাস, প্লাস্টিক, পোর্সেলিন, গোল্ড, সিলভার, প্লাটিনাম, টাইটেনিয়াম, বিভিন্ন পাথর, লেড, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, লেড, এগুলো মেইনলি। আর অর্গানিকের মধ্যে আছে বিভিন্ন গাছের হয়তো বা কোনো একটা পার্ট, বা কোনো একটা ইনসেক্টের বা কোনো একটা পোকার একটা কোনো পার্ট চোখে ঢুকছে ফরেন বডি হিসেবে। এই যে যদি বিভিন্ন মেটালিক সাবস্টেন্স অকুলার টিস্যুতে ঢোকে, স্টোন কেমিক্যাল চেঞ্জ করতে পারে। বা যদি গান শর্ট প্যালেটস ঢোকে, যেটা প্ল্যাটিনামের তৈরি, এটা হচ্ছে কিছু রিয়াকশন করতে পারে। অ্যালুমিনিয়াম, জিঙ্ক ঢুকলে সাপোরেশন করতে পারে, চোখে পাস তৈরি করতে পারে। কপার, স্টিল এগুলা ঢুকলে ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন করে, এগুলো যেহেতু আয়ন টাইপের, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন করে এরা ডিজেনারেটিভ চেঞ্জেস করতে পারে। আয়রন হচ্ছে সিডারোসিস করতে পারে, আয়রন জমা হয়ে। সিডারোসিস বালবি নামে একটা টার্ম ছিল, সিডারোসিস বালবি। কপার হচ্ছে ক্যালকোসিস করতে পারে। তারপরে কোনো একটা ইন্ট্রাকুলার যদি ফরেন বডি ঢোকে তাহলে কিভাবে ডিটেক্ট করা যেতে পারে, স্লিট ল্যাম্প এক্সামিনেশন আছে। গনিওস্কোপি এটা হচ্ছে অ্যাঙ্গেল দেখতে ইউজ করা হয়, কর্নিয়া অ্যান্ড আইরিশের মাঝের অ্যাঙ্গেল দেখতে অ্যান্টিরিয়র চেম্বারে। গনিওস্কোপ লেন্স ইউজ করা হয়, এক ধরনের কন্ট্যাক্ট লেন্স, যেটা চোখে লাগানো হয়। ফার্স্ট অ্যানেস্থেসিয়া তো দেওয়া হবে, তারপর ওটা লাগানো হবে, তারপর হচ্ছে স্লিট ল্যাম্পের মাধ্যমে দেখা হবে। সো এটা হচ্ছে। তারপর অপথ্যালমোস্কোপি করা যাইতে পারে, এক্স রে, অরবিট, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি। বাট এমআরআই কন্ট্রাইন্ডিকেটেড মেইনলি হচ্ছে ম্যাগনেটিক ফরেন বডির ক্ষেত্রে। যেমন ধরো
মেটালিক যে ফরেন বডিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এমআরআই করা যাবে না, কারণ এরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ফলে ওই ফরেন বডিগুলা ইন্টারকুলার ফরেন বডিগুলো কী হবে, ডিসপ্লেস হয়ে যাওয়ার একটা চান্স থাকবে জায়গা থেকে, ফলে আরও বেশি ঝামেলা হবে এবং পাশাপাশি এরা ওই ফরেন বডিগুলোকে আরও বেশি হিটিং করবে, যেটা আলটিমেটলি ক্ষতিকর হবে। সেই জন্য ফরেন বডি ম্যাগনেটিক যে সকল ফরেন বডি আছে এইগুলোর জন্য এমআরআই কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। ফরেন বডি এর ট্রিটমেন্ট কি ইন্টারকুলার ফরেন বডির, এটার জন্য ফার্স্ট আমার জানতে হবে যে ফরেন বডিটা কি ফরেন বডি, এটা কি ইনার্ট নাকি নন ইনার্ট, কোন ফরেন বডিগুলো বেশি ডেঞ্জারাস। মনে রাখবা নন ইনার্ট যেগুলো, নন ইনার্টের মধ্যে যেমন ধরো আয়রন, কপার, এগুলো আমরা পড়ে আসছিলাম না, সো এগুলা কিন্তু বেশি ডেঞ্জারাস, কারণ এগুলাকে আমরা বলি রিয়াক্টিভ রিয়াকশন করতে পারে। আয়রন যেমন সিরোসিস বালবি করবে, কপার হচ্ছে চ্যালকোসিস করবে, সেরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এরা ডিগ্রেড করে, ইনফ্লামেশন করে, রিয়াকশন করে। সো এই জন্য নন ইনার্টগুলো বেশি ডেঞ্জারাস। ইনার্টগুলো তো হচ্ছে ঢুকলো কিছুদিন, মানে একটু ডিলে করে রিমুভ করলেও সমস্যা নেই, বা যেমন গ্লাস, প্লাস্টিক, তা এই জিনিসগুলো এটা ওয়েল টলারেটেড, হ্যাঁ, বাট নন ইনার্টগুলো বেশি ডেঞ্জারাস, সে কথা মনে রাখো। এখন এফেক্টস অফ ফরেন বডি, যে এরা কেমন এফেক্ট করতেছে, এটা কি লিটেল এফেক্ট করতেছে না অনেক প্রবলেম করতেছে, এবং রিমুভাল প্রসেস, যেটা রিমুভ যদি করতে যাই তাহলে মিনিমাম না ম্যাক্সিমাম টিস্যু ড্যামেজ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ভিট্রিয়াস বডিতে মানে ফরেন বডি ঢোকে তাহলে ভিট্রেক্টমি করতে হবে, অর্থাৎ ভিট্রিয়াস বডিটা কেটে ফেলতে হবে। যদি ফরেন বডি আইরিশে ঢোকে তাহলে আইরিডেক্টমি করতে হবে, আইরিশটা কেটে আনতে হবে, আর যদি লেন্সে ঢোকে তাহলে লেন্সটা রিমুভ করে ফেলতে হবে। সো এইভাবে মেনলি আমরা হচ্ছে ট্রিটমেন্ট অপশন করতে পারি আর কি। ব্লান্ট একটা ট্রমা হইলো, এখন ব্লান্ট ট্রমা হওয়ার পরে কোন স্ট্রাকচারে কি সমস্যা হবে, আমরা অরবিট পড়ে আসছি, ওইখানে আমরা বলছিলাম যে ওখানে ব্লো আউট ফ্র্যাকচার হবে, অর্থাৎ অরবিটাল ফ্লোরে, ঠিক আছে। আর যদি রুফে হয়, রুফে হলে এটার একটা স্পেশাল নাম আছে যেটাকে বলি আমরা রেকন ফ্র্যাকচার বা পান্ডা, মানে পান্ডা টাইপের হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স হবে, রেকন আই বা পান্ডা আই, হ্যাঁ, পান্ডা যে অ্যানিমালটা আছে ওইটার মতো। আচ্ছা, অরবিটাল হেমাটোমা, তারপরে ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্টুলা, এগুলো হইতে পারে ব্লান্ট ট্রমার ফলে। আর আইলিডে অ্যাব্রেশন হবে, ইখাইমোসিস হবে, অর্থাৎ ব্রুইস হবে, হেমাটোমা হবে, ফুলে যাবে, ফুলে গিয়ে মনে হচ্ছে ভিতরে রক্ত কালেকশন হয়ে আছে, ল্যাসারেশন হইতে পারে, লিড হেমাটোমা অ্যান্ড সাবকনজাংটিভাল হেমার, সেগুলো হইতে পারে। এবং কর্নিয়াতে কর্নিয়াল অ্যাব্রেশন হবে, কর্নিয়াল ইডিমা হবে, কর্নিয়াল টিস্যুতে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, কনজাংটিভাতে সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, অ্যান্টিরিয়র চেম্বার হচ্ছে হাইফিমা হবে, ওই জায়গায় ব্লাড কালেকশন হবে, হচ্ছে অ্যান্টিরিয়র ইভিউয়াল ট্রাক্ট হচ্ছে ট্রমাটিক মায়োসিস হবে, ইভিউয়াল ট্রাক্টের ওই জায়গাটা দিয়ে তো হচ্ছে আইরিসের সাথে অ্যাসোসিয়েটেড, ফলে দেখা যায় যে পিপিল স্মলার হবে নর্মালের থেকে, এবং পাশাপাশি ট্রমাটিক মাইগ্রেসিসও হতে পারে, যে পিপিল লার্জার হবে নর্মাল থেকে। আইরিডো ডায়ালিসিস টার্মটা আমরা বলে আসছি, যে সিলিয়ারি বডি থেকে হচ্ছে আইরিসটা ডিটাচ হওয়ার কারণে এরা কিন্তু একটি ডি শেপড পিপিল আমরা এখানে পাই। তারপরে অ্যানিরেডিয়া, এটা মানে হচ্ছে আইরিস মানে সিলিয়ারি বডি থেকে একেবারে ফুললি ডিটাচড হয়ে গেছে, এবং একটা মানে গ্লোবিউলার মাস তৈরি করে। এবং সাইক্লোডায়ালাইসিস বলতে বোঝানো হয়েছে সিলিয়ারি বডি হচ্ছে তার যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো থেকে সেপারেট হয়ে যায়, সেটাকে আমরা সাইক্লোডায়ালাইসিস বলতেছি। লেন্সে হচ্ছে ক্যাটারাক্ট হতে পারে, সাবলাক্সেশন অফ দ্য লেন্স, বা যেটাকে আমরা বলি একটোপিয়া লেন্টিস, একটোপিয়া লেন্টিস হতে পারে, লেন্স তার নর্মাল জায়গা থেকে হচ্ছে ডিটাচ হয়েছে। ডিসলোকেশন অফ দ্য লেন্স ইনটু দ্য অ্যাট্রিয়ার চেম্বার যদি হয়, আর ভিট্রিয়াস বডি হয়, এটাও হইতে পারে। স্কেলেরাতে রাপচার হইতে পারে, ভিট্রিয়াস যে হিউবার বা ভিট্রিয়াস বডি ওই জায়গায় ভিট্রিয়াস হিউবারেজ হইতে পারে, ফলে ভিট্রিয়াস বডিতে ব্লাড অ্যাকুমুলেশন হবে। এবং পোস্টিরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট যেটাকে আমরা পিভিডি বলি, এর ফলে পোস্টিরিয়র ভিট্রিয়াস যেটা এটা হচ্ছে রেটিনা থেকে ডিটাচ হয়ে যায়, ফলে রেটিনাল টিয়ার হইতে পারে, হ্যাঁ, রেটিনাল টিয়ার এই কথাটি পরে। রেটিনাতে কবশীয় রেটিনা হইতে পারে, যেখানে আমরা হচ্ছে গিয়ে ফ্লুইড অ্যাকুমুলেশন অফ দ্য রেটিনা দেখি, এবং পাশাপাশি রেটিনাল হেমোরেজ, রেটিনাল ডায়ালাইসিস, ব্যাকুলার ইডিমা হইতে পারে, রেটিনাল ব্রেক হইতে পারে। এখন করেডাল রাপচার করেডো হইতে পারে, তারপরে সুপ্রা করেডাল হেমোরেজ হইতে পারে, অপটিক ডার্ভ, অপটিক নিউরোপ্যাথি, অপটিক ডার্ভ অ্যাভালসার হইতে পারে, যেটা খুবই ইমার্জেন্সি, কারণ এখানে অপটিক ডার্ভ পরে দেখা যায় আইবল থেকে সেপারেটেড হয়ে যায়, এবং এখানে ভিশন লস হওয়ার বিশাল একটা চান্স থাকে। এবং ট্রমাটিক ক্যাটারাক্ট হইতে পারে, যেটাতে আমরা ওই যে রোসেট ক্যাটারাক্ট বলি, রোসেট শেপড। আচ্ছা, এবং এখানে পোস্টার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হচ্ছে মেইনলি কমন, তারপরে অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্টও কিন্তু হইতে পারে। মানে ট্রমাটিক ক্যাটারাক্ট যেটা, এটার বেকারি জবটা কি, এটা একটু উপরে দেওয়া যেতে পারে। মেইনলি হচ্ছে যেটা নর্মাল হিউম্যান যে লেন্স সেটা ক্রিস্টালাইজ থাকে, এবং এখানে হাইলি ট্রান্সপারেন্সি থাকে, কারণ লেন্সটা ডিহাইড্রেটেড থাকে নর্মালি। যদি এমন হয় যে হাইড্রেশন করে লেন্সটাকে, তাহলে লেন্সে ক্যাটারাক্ট হবে। দেখো নর্মালি যখন টিয়ার হয়, লেন্সে কোনো টিয়ার হইলো, ছিঁড়ে গেল, তখন দেখা যায় ওয়াটারটা লেন্সের ভিতরে আসলো, এবং এই আসার ফলে কিন্তু ওখানে পানি চলে আসলো, এর ফলে কিন্তু মেইনলি লেন্সটা হাইড্রেটেড হয়, এবং হাইড্রেটেড হয়ে কিন্তু এরা ক্যাটারাক্ট করার একটা চান্স থাকে। এই আচ্ছা, কেমিক্যাল ইঞ্জুরি নিয়ে একটু কথা বলি। অ্যালকালির ক্ষেত্রে লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এগুলো করতে পারে। এগুলা মেইনলি মেজরিটি কেসেসে দেখা যায় যে অ্যাসল্টের ফলে হওয়ার চান্স থাকে। অ্যালকালি বার্নস হচ্ছে বেশি কমন,
মেইনলি হোমে বা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ করা হয়। কনসেন্ট্রেশন কেমন যেগুলা ঢুকছে চোখের মধ্যে এবং কোন জায়গাটা এফেক্ট হয়েছে, কোন পার্টটা, এবং কতক্ষণ ধরে এক্সপোজার আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। অ্যালকালি বার্নস কেন বোন ড্যামেজিং? কারণ এরা হচ্ছে নেক্রোসিস করে, পেনিটেশন বেশি করে। আচ্ছা, এবং কি ট্রিটমেন্ট দিব, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কোপিয়াস ইরিগেশন করতে হবে নর্মাল স্যালাইন দিয়ে, এবং প্লেন ওয়াটার অথবা প্লেন ওয়াটার, যে যদি নর্মাল স্যালাইন না থাকে পরিষ্কার পানি দিয়ে 30 মিনিট ধরে অ্যাটলিস্ট, যাতে হচ্ছে কন্ট্যাক্ট পিরিয়ডটা মিনিমাইজ হয় এবং নর্মালাইজ হয় পিএইচটা। লিটমাস পেপার যেটা আমরা চেক করতে পারি, ডাবল ইভার্সন অফ দ্য আইলিড করবো যদি কোনো রিটেন কেমিক্যাল থাকে, এবং নেক্রোটিক টিস্যু হচ্ছে এটা রিমুভ করব যাতে ভালো করে হিলিং হয়। এটা গেল হলো গিয়ে ইমার্জেন্সি ট্রিটমেন্ট। আর মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে টপিক্যাল স্টেরয়েড, টপিক্যাল অ্যাট্রোপিন, ভিটামিন সি, অ্যান্টিবায়োটিক্স, টপিক্যাল সোডিয়াম সাইট্রেট, সিট্রাসাইক্লিন দেওয়া যেতে পারে। তারপরে টিয়ার সাবস্টেন্স বা লুব্রিকেটিং সাবস্টেন্স দেওয়া যেতে পারে যাতে ড্রাইনেসটা প্রিভেন্ট হয়। কারণ এখানে কি ড্রাই আই হওয়ার চান্স থাকে, কারণ মিউসিন লেয়ার যেটা আমরা যা বলেছিলাম, টিয়ার ফিল্মের যে ইনার মিউসিন লেয়ার যেটা কনজাংটিভার যে এপিথিলিয়াম সেটা থেকে রিলিজ হয় গবলেট সেল থেকে, তো ওই জিনিসটা কিন্তু এখানে ডিফিসিয়েন্সি হয়, ফলে ড্রাই আই হইতে পারে। এবং প্রিভেনশন অফ সিম্বলোফেরন। সিম্বলোফেরন মানে কি অ্যাটাচমেন্ট অফ বালবার কনজাংটিভ উইথ দ্য পালপেবল কনজাংটিভ, এটা আমি বলে আসছিলাম। এখন সার্জিক্যাল অপশন বলতে ওই যে আমি বলে আসছিলাম যে ক্যারাটোপ্লাস্টি, তারপরে ক্যারাটোপ্রোস্থেসিস, এগুলো হচ্ছে খুবই সিভিয়ার বা লেট সার্জারি টাইপের কেসগুলো। আর্লি ক্ষেত্রে লিম্বার ভাস্কুলাচার আমরা রিস্টোর করতে চাই, যাতে হচ্ছে ওই যে বলছিলাম না যে সকল ইঞ্জুরিতে কি হয়, লিম্বাল ইস্কিমিয়া হয়, এবং লিম্বাল ইস্কিমিয়া হলে লিম্বাল স্টেম সেলগুলো ডিফিসিয়েন্সি হয়। সো ওই জিনিসগুলো আমরা সুচারিং অফ দ্য টেন্ডনস ক্যাপসিউল এগুলা করে আমরা ওই জিনিসটাকে প্রিভেন্ট করার ট্রাই করবো, এবং লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করার ট্রাই করবো যেহেতু এগুলো ডিফিসিয়েন্সি হয়, যাতে হচ্ছে কর্নিয়াল এপিথিলিয়ামগুলো রিয়েস্টোরেশন অ্যান্ড রিজেনারেশন ক্যাপাসিটি পায়। আর লেট সার্জারির মধ্যে একটা ক্রাটোপ্লাস্টি, ক্যারাটোপ্রোস্থেসিস এগুলো করা যেতে পারে। তারপর হচ্ছে আইলিডের যে ডিফর্মিটিস সেগুলো কারেকশন করা যেতে পারে। তারপর হচ্ছে কনজাংটিভাল অ্যান্ড মিউকাস মেমব্রেন গ্রাফট করা যেতে পারে। ব্যান্ডস অ্যান্ড অ্যাডিশন এগুলো রিলিজ করা যেতে পারে। রেড আই অর্থাৎ কোন কোন কন্ডিশনে আই রেড পাওয়া যায়, এটা আমরা আগেও বলছি, এখানেও বলি যে ট্রমা, কর্নিয়াতে ফর্মোডিক আছে, তারপর হচ্ছে গিয়ে ক্যারাটাইটিস হয়েছে, কর্নিয়া ইনফ্লামেশন হয়েছে, ইভিয়াল ট্রাক্ট ইনফ্লামেশন হয়েছে, অ্যান্টিওরিভাইটিস হয়েছে, তারপর হচ্ছে গ্লুকোমা, কনজেস্টিভ গ্লুকোমা হয়েছে, প্যান অপথ্যালমাইটিস, এন্ডোপথ্যালমাইটিস হয়েছে। হ্যাঁ, প্যান অপথ্যালমাইটিস মানে হচ্ছে স্ক্লেরাটা মোটামুটি ইনট্যাক্ট নাই, স্ক্লেরাও ইনভলভড, বাট এন্ডোপথ্যালামাইটিসে স্ক্লেরা হচ্ছে ইনভলভ থাকে না মেইনলি। সো এই জিনিসটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, এবং এইভাবে কিন্তু আমরা জানলাম। তারপরে কর্নিয়াল অ্যাব্রেশন যদি হয় কেমিক্যাল সাবস্টেন্সের কারণে রেড আই হইতে পারে, বা কনজেশন হইতে পারে, হাইপারেমিয়া হইতে পারে। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে পেইনফুল রেড আই, এই সকল ক্ষেত্রে পেইন হবে, বাট পেইনলেসের ক্ষেত্রে মনে রাখবা যে কনজাংটিভাইটিস যেটা, তবে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে কিছুটা পেইনফুল হইতে পারে, ঠিক আছে। যেমন ধরো নিশিরে গনরি, এটা দ্বারা যদি হয়। সাবকনজাংটিভাল হেমোরেজ সাধারণত যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে ব্লিডিং ডিসঅর্ডার, হুপিং কাফ, ডেঙ্গু ফিভার, এগুলোর কারণে যদি সাবকনজাংটিভাল হেমোরেজ হয় সেগুলোতে দেখা যায় যে শান্ত পেইন হয় না। আর রেড আই ট্রিটমেন্ট কি, যেই কারণে রেড আই হয়েছে সেটার ট্রিটমেন্ট দিতে হবে, এবং আর্টিফিশিয়াল টিয়ার্স এগুলো হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা, আর্টিফিশিয়াল টিয়ার্স বলতে হচ্ছে কিছু মানে আর্টিফিশিয়াল আই ড্রপ বা আই ড্রপ কিছু যেগুলা চোখে লুব্রিকেট করার কাজ করে, লুব্রিকেটিং রাখে, ড্রাই যাতে না হয়ে যায়, এই জিনিসগুলো। আমাদের সাবকনজাংটিভাল হেমোরেজ যেটা, কনজাংটিভাল নিচে হেমোরেজ কী কী কারণে হতে পারে, টমার কারণে হতে পারে, বিভিন্ন আই সার্জারির কারণে হতে পারে, তারপরে কনজাংটিভাইটিসেও হতে পারে, স্পেশালি ভাইরাল কনজাংটিভাইটিসে। তারপরে সিস্টেমিক ডিজিজের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হুপিং কফ, ডেঙ্গু ফিভার এগুলোতে হতে পারে। ব্লাড ডিসক্যারিয়াসিস যেমন হচ্ছে পারপিউরা, লিউকেমিয়া, ব্লিডিং ডিসঅর্ডারগুলোতে হতে পারে। আর মেকানিক্যাল কজের মধ্যে হচ্ছে পজিটিভ ভেনাস প্রেশার ক্রিয়েট হয়ে ভেনাস অবস্ট্রাকশনের কারণে হতে পারে। আবার কিছু আননোন কজও আছে। সাবকনজাংটিভাল হেমোরেজের ট্রিটমেন্ট হচ্ছে যে কোনো ট্রিটমেন্ট সাধারণত দরকার নাই, এটা ন্যাচারালি ঠিক হয়ে যাবে। যদি ঠিক ন্যাচারালি না হয়ে যায় তাহলে কতদিনের মধ্যে ন্যাচারালি ঠিক হয়ে যাবে, এটা আমার মানে যেটা কনজাংটিভাল ভিডিওটাতে বলছিলাম। সো ওই ভিডিওটা, কনজাংটিভাল ভিডিওটা তো ভালো করে দেখতেই হবে। আমাদের হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমার পেশেন্টকে অ্যাসিউরেন্স করতে হবে, অ্যাসিউরেন্স করাটা ইম্পর্টেন্ট যে আমি এমনি ছেড়ে যাবে। এবং যেই অ্যাকচুয়ালি সাবকনজাংটিভাল হেমোরেজ হলে তো কোনো একটা কারণে হয়েছে, তো এই কারণের ট্রিটমেন্টটা করতে হবে। এবং লুব্রিকেটিং বিনা সাবস্টেন্স বা আর্টিফিশিয়াল টিয়ার বা আর্টিফিশিয়াল কেয়ার দিতে হবে। কোনো এনএসআইডি হচ্ছে অ্যাভয়েড করার ট্রাই করবো এই সাবকনজাংটিভাল হেমোরেজে। এই কথা, এখন কথা হচ্ছে কেন এনএসআইডি দিব না, কারণ অ্যাকচুয়ালি বেশিরভাগ সাবকনজাংটিভাল হেমোরেজ পেইন লেস হয়। এরা ব্লিডিং আরও বাড়াই দিতে পারে বা বাড়াইতে হেল্প করতে পারে, প্লেটিলেটের সাথে ইন্টারফেয়ার করে, প্লেটিলেট অ্যাগ্রিগেশনের সাথে ইন্টারফেয়ার করে। মাইল্ড ডিসকমফোর্ট হয়, আমরা একটু কোল্ড কম্প্রেস ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই যে বললাম যে লুব্রিকেটিং সাবস্টেন্স বা আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে পারি। আমাদের জানতে হবে অকুলার ইমার্জেন্সি কী কী আছে। এগুলা দেখো আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো তো বোঝার জন্য পড়লাম, কিন্তু পরীক্ষায় কী আসে দেখো, এই যে যেমন ডিউতে আসছে, পরীক্ষায় কী আসে সেভাবে তো আমাদের পড়তে হবে। তো অকুলার ইমার্জেন্সির মধ্যে ট্রু ইমার্জেন্সি কী কী আছে সেটা জানতে হবে।
আর্জেন্ট কেসেস কী কী আছে এগুলো জানতে হবে। সো ট্রু ইমার্জেন্সিসের মধ্যে আছে হচ্ছে যেমন আই বলে যদি ট্রমা হয়, সো আমাদের ট্রমা নিয়েই তো পড়াশোনা। তো কর্নিয়াল আলসার, গণকক্কাল কনজাংটিভাইটিস, নিচের গনোরি যেটা, অরবিটাল সেলুলাইটিস, এটা নিয়ে আমরা পড়ে আসছিলাম যে বাচ্চাদের বেশি হয়, বাচ্চাদের ইউনিল্যাটারাল প্রপটোসিসের ক্ষেত্রে মোস্ট কমন কজ। কেমিক্যাল বার্ন যদি হয়, কেমিক্যাল সাবস্টেন্সের কারণে বার্ন হচ্ছে। তারপরে আইরাইটিস যদি হয়, অ্যাকুট আইরাইটিস, আইরিসের ইনফ্লামেশন। তারপর হচ্ছে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন হলে ভীষণ লস হয়ে যাবে খুব দ্রুত। সো এই জন্য এটা একটা ইমার্জেন্সি। রেটিনাল ডিটাচমেন্ট যদি হয়, রেটিনাল টিয়ার হয়ে পরবর্তীতে ডিটাচমেন্ট হয়ে গেছে, রেগমেটোজেনাস যেটাকে আমরা বলি, তো এইগুলা যদি হয় তাহলে এগুলো হচ্ছে ট্রু ইমার্জেন্সিস। তো এগুলা ফিউ আওয়ার্স ডিলে যদি ট্রিটমেন্টে করা হয় তাহলে দেখা যেতে পারে অকুলার পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে বা পেশেন্টের এক্সট্রিম ডিসকমফোর্ট হবে। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু আর্জেন্ট কেস আছে যে সকল ক্ষেত্রে ট্রিটমেন্ট দ্রুত শুরু করতে হবে, এবং যদি ফিউ আওয়ার্স ডিলেও হয় তারপর সমস্যা নেই, মানে এগুলা থেকে একটু লেস সিভিয়ার। যেমন স্কুইন্ট প্রডিউসিং ডিপ্লোপিয়া যদি হয়, অ্যাডভান্স স্টেজ অফ গ্লুকোমা, বাট অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা কিন্তু মানে ডেঞ্জারাস। আচ্ছা, তারপরে ভিট্রিয়াস হেমোরেজ হইলে, ইউনিল্যাটারাল এক্সোপথ্যালমাস হইলে, ডেক্রোসিস্টাইটিস হইলে, অ্যাকিউট ডেক্রোসিস্টাইটিস, তারপর হচ্ছে অকুলার টিউমার, অপটিক নার্ভ ডিসঅর্ডার, সিম্পেথেটিক অপথ্যালমিয়া। এটা বলতে বুঝাইছে যে বাইল্যাটারাল ইউভাইটিস, ইউভাইটিস শুনছো না? সো বাইল্যাটারাল ইউভাইটিসকে বুঝে মেনলি সিম্পেথেটিক অপথ্যালমিয়া দ্বারা। সো এখন এই যে মেকানিক্যাল ইঞ্জুরিগুলোর মধ্যে কী কী আছে এগুলো বলছি, কেমিক্যাল ইঞ্জুরির মধ্যে কী কী আছে, থার্মাল ইঞ্জুরির মধ্যে কী কী আছে, এবং রেডিয়েশন ইঞ্জুরি আছে, ইউভি রে, এক্স রে, ইনফ্রারেড রে, এগুলো দ্বারাও হইতে পারে। ব্লান্ট ট্রমা ইন দ্য হেড ম্যানেজমেন্টে তাহলে কি প্রপার হিস্ট্রি নিতে হবে, ইঞ্জুরি অ্যাসেসমেন্ট করতে হবে যে কি অবস্থা, রেস্ট দিতে হবে, অ্যানালজেসিক দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে রেস্ট, অ্যান্টিবায়োটিক, এগুলা। তারপরে কোনো কমপ্লিকেশন হলে সেগুলোর ট্রিটমেন্ট। কোনো একটা পেনিট্রেটিং কর্নিয়াল ইঞ্জুরি নিয়ে আইরিস পোলাসও হয়েছে, আমরা জানি আইরিস পোলাস হইতে পারে, কর্নিয়াল টিয়ার হইতে পারে পেনিট্রেটিং উন্ডে। তো এটা কীভাবে ম্যানেজ করবা? ফার্স্টে তুমি হিস্ট্রি নিবা, জেনারেল অকুলার এক্সামিনেশন করলা, তারপর হচ্ছে আইকে প্রোটেক্ট করবা, অর্থাৎ একটা রিজিড আই শিল্ড দিবা, প্যাচ দিবা, এবং টিটিনাস প্রোফাইলিক্সিসের কথা আমি বলে আসছিলাম, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্সের কথা বলে আসলাম, এগুলো তো দিবা। তারপরে এবং ট্রাই করবা পেশেন্টটাকে রেফার করে দিতে যদি মানে কোনো ফরেন বডি ঢুকে থাকে, যেহেতু পেনিট্রেশন হয়েছে বা ফরেন বডি থাকতে পারে, সো ওই সকল ক্ষেত্রে তোমার রিমুভ করার দরকার নেই, অপথ্যালমোলজিস্ট বা একদম স্পার্ট হ্যান্ডের কাছে পাঠাইতে হবে। এবং সিটি স্ক্যান বা বিএস স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি এগুলো করা যেতে পারে। সার্জিক্যাল রিপোর্ট হচ্ছে প্রাইমারি রিপেয়ার করতে হবে, মানে এক্সপ্লোরেশন অ্যান্ড রিপেয়ার করতে হবে, এই জিনিসটা করতে হবে। সেক্ষেত্রে যা লাগে, মানে রিপেয়ার করার জন্য যেখানে ড্যামেজ হচ্ছে ওইখানে যা যা করা লাগে। আচ্ছা, ভাইরেক্টমি যদি দরকার হয় ভাইরেক্টমি করে ফেলতে হবে, ভিট্রিয়াস বডিকে রিমুভ করে ফেলতে হবে, ভিট্রিয়াস হিউমারকে। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, সাইক্লোপ্লেজিক্স, কর্টিকোস্টেরয়েড, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স এগুলো দিতে হবে। আর কমপ্লিকেশনস হইলে যেমন এন্ডোপথ্যালমাইটিস, রেটিনাল ডিটাচমেন্ট, সিম্পেথেটিক অপথ্যালমিয়া এগুলো হয়েছে কিনা এগুলো মনিটর করতে হবে, এবং ফলো আপ করতে হবে যে গ্লুকোমা হয় কিনা, ক্যাটারাক্ট হয় কিনা, রেটিনাল ডিটাচমেন্ট বা অ্যাম্বলিওপিয়া, এইগুলা মানে অ্যাম্বলিওপিয়া মানে ভীষণ কমে যায় আর কি, আসলে দুই চোখের থেকে অ্যাম্বলিওপিয়াকে লেজি আইও বলা হয়। আচ্ছা, তো এই জিনিসগুলো হয় কিনা এই জিনিসগুলো হচ্ছে লক্ষ্য করতে হবে। আচ্ছা, হাইফিমা বলে আসছিলাম যে অ্যান্টেরিয়র চেম্বার অর্থাৎ কর্নিয়া আর আইরিসের মাঝে ব্লাড জমা হয়েছে, সেটা হাইফিমা। তো এটা ট্রমা সার্জারির কারণে হইতে পারে, অকুলার ট্রমা বা অকুলার বিভিন্ন সার্জারি, আইরিডেক্টমি, ক্যাটারাক্ট অপারেশন, ট্রাভিকুলেক্টমি, আর হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন যেমন ইভাইটিস, হারপিটিক ইভাইটিস। আচ্ছা, তারপর হচ্ছে বেচেরস ডিজিজ, এটা মেইনলি হচ্ছে মানে রিকারেন্ট ইভাইটিস করে আইতে, এবং সেটার ফলে এটা হইতে পারে রেটিনোব্লাস্টোমা, ডায়াবেটিস মেলাইটাসের কারণে, যেটাকে আমরা রুবিওসিস আইরিডিস বলি। তারপরে নিউরোভাস্কুলার গ্লুকোমা, হিমোফিলিয়া, পারপুর এরকম ব্লিডিং ডিসঅর্ডারও হইতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স হাইফিমাতে কি পাবো যে অবশ্যই একটা ব্লাড ট্রমার হিস্ট্রি পাওয়া যাইতে পারে, এবং ব্লাড হচ্ছে ক্লট হয় না সাধারণত, এরা নিচের দিকে, অর্থাৎ এই যে যদি মানে কর্নিয়া হয় তাহলে নিচের দিকে ব্লাডটা জমা হয়ে থাকে, পেছনে তো আইরিশ আছে, অ্যান্টেরিয়র চেম্বারে জমা হয়ে আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যে কিছু সময় ব্লাড ক্লটেড হইতে পারে, এবং ব্লাড যদি ক্লটেড হয় তাহলে এখানে 8 বল হাইফিমা নামে একটা টার্ম আছে। বিলিয়ার্ডস গেম নামে একটা গেম তো শুনছো, ঠিক আছে? এই গেমটা হচ্ছে ওই যে একটা স্টিক দিয়ে খেলে, যদি তোমরা মানে ক্যারাম না, ঠিক মানে ক্যারাম না, বাট ওরকম টাইপের একটা গেম। এটা হচ্ছে তোমরা গুগলে সার্চ দিবা যে বিলিয়ার্ডস গেম, তাহলে তোমরা অনেকেই বুঝবা যে অ্যাকচুয়ালি কোন গেম। এই গেমটা তোমরা অনেকে খেলতে দেখছো। তো এখানে 8 নাম্বার যে বলটা থাকে, ওই 8 বলের মতো একটা ব্ল্যাক, 8 নাম্বার বলটার সাথে ব্ল্যাক থাকে, তো ওরকম ব্ল্যাকিশ একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, যেটাকে আমরা বলি হাইফিমা, মানে 8 বল হাইফিমা। হ্যাঁ, সো এই জিনিসটা গেল। এখন ট্রিটমেন্টে কি দিব? কমপ্লিট মানে বেড রেস্ট নেওয়ার কথা বলবো,
এবং মানে সেডেশন করার জন্য ডায়াজিপাম দেওয়া গেলে যাইতে পারে, লোকাল কর্টিকোস্টেরয়েড আই ড্রপ দেওয়া যেতে পারে যাতে ইউভাইটিস না হয়। তারপরে হচ্ছে অ্যাসিটাজোলামাইড ট্যাবলেটের কথা বলা হয়েছে, কেন? যাতে হচ্ছে মানে ইন্টাকুলার প্রেশারটা কিছুটা কমে। টেমোলল এটা দেওয়া যেতে পারে ইন্টাকুলার প্রেশার কমাইতে। বাইল্যাটারাল প্যাড ব্যান্ডেজ করব চোখে, তো হচ্ছে অকুলার মোটিলিটি বোথ আইতে হচ্ছে রেস্ট্রিক্ট থাকে। ট্রেনএক্সামিক অ্যাসিড এটা হচ্ছে দেওয়া যেতে পারে, অ্যান্টিফাইব্রিনোলাইটিক এজেন্ট দেওয়া যেতে পারে, এগুলো হচ্ছে সেকেন্ডারি হেমোরেজ যাতে না হয় এই জন্য। এখন সার্জিক্যাল অপশনের মধ্যে কি আছে, 5-7 দিন পরেও ঠিক হয়নি, তাহলে হচ্ছে এখানে কি আমি বলছিলাম প্যারাসিন্থেসিস করতে হবে, ওইগুলা ব্লাডটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অথবা মানে কখন কখন অপারেশন লাগবে, যেমন ধরো ইন্টারকুলার প্রেশার দেখা যাচ্ছে রাইজই আছে, কমে নাই, আমরা লিম্বাল ইনসিশন দিয়ে ক্লটগুলোকে রিমুভ করে নিয়ে আসি, প্যারাসিন্থেসিস করি। আর যদি ব্ল্যাক বল হাইফিমা হয়, ওই যে ব্লাড ক্লটেড হয়ে যায়, তাহলে সেটা আরও আর্জেন্টলি লাগবে। কমপ্লিকেশন হিসেবে সেকেন্ডারি গ্লুকোমা হইতে পারে, অপটিক অ্যাট্রফি হইতে পারে, ব্লাড স্টেইনিং অফ দ্য কর্নিয়া হইতে পারে। স্টেইনিং অফ দ্য কর্নিয়া মানে হচ্ছে যে কর্নিয়াতে এক ধরনের রেডিশ ব্রাউনিশ কালার হয়ে যায়, কারণ এখানে হিমোগ্লোবিন তারপরে ব্লাড প্রোডাক্টস এগুলো জমে ওরকম একটা কালার হয়ে যায়, এটাকে বলতেছি আমরা যে ব্লাড স্টেইনিং অফ দ্য কর্নিয়া। আর অপটিক অ্যাট্রফি বলতে অপটিক নার্ভের যে ফাইবারগুলো সেগুলো দেখা গেছে ড্যামেজ হয়ে দেখা গেছে ডিজেনারেট হয়ে গেছে। সো ওই টাইমে দেখা যায় যে অপটিক নার্ভ ভীষণ লস হইতে পারে। আর ট্রোমাটিক হাইফিমা যেটা মেইনলি ট্রোমাটিক হাইফিমা, ট্রোমার ফলে যে হাইফিমাটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্টও থাকবে, ইন্টারকুলার প্রেশার কমাইতে হবে, তারপর সেকেন্ডারি হেমোরেজ কমাইতে হবে, এবং সাধারণত এমনিতেই চলে যায় কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে। বাট সার্জিক্যালি তখন লাগতে পারে যখন মানে বেশ কিছুদিন পরেও দেখা যায় এটা রিজলভ হয় নাই, তখন হচ্ছে ড্রেন করতে হবে প্যারাসিন্থেসিস করে, যাতে হচ্ছে কর্নিয়া ব্লাড স্টেনিং না হয়ে যায়। মাইক্রোহাইফিমা মানে হচ্ছে এখানে জমা হবে রেড ব্লাড সেল, সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে শুধু বোঝা যাচ্ছে। আচ্ছা, কেমিক্যাল আর অ্যাসিড বানের মধ্যে কোন কেমিক্যালটা বেশি নর্মালি মানে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, এটা সব থেকে ডেঞ্জারাস আয়ের জন্য। আর লাইম যেটা এটা কমনলি হয় বাট এটা কম ডেঞ্জারাস, ঠিক আছে, এটা কম ডেঞ্জারাস। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, কস্টিক সোডা, এগুলোও কিন্তু কস্টিক সোডা মানে NaOH, তারপর হচ্ছে KOH, তো এই জিনিসগুলো হচ্ছে তো ঢুকতে পারে, এগুলো হচ্ছে বিভিন্ন ক্লিনার যারা থাকে তারা ইউজ করে। তারপর সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যাটারিতে ইউজ হয় এবং এটা মোস্ট ডেঞ্জারাস। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, পারবলিক অ্যাসিড, এই সবগুলোই চোখে যাইতে পারে। এবং এগুলা যদি হয় তাহলে কেন অ্যালকালি বেশি ডেঞ্জারাস এই জিনিসগুলো আমি বলে আসছি, তারপর এখানে একটু পড়ে নেওয়া যাইতে পারে, ঠিক আছে? কেমিক্যাল বার্নের কমপ্লিকেশন হিসেবে সিম্পলাফ্লন হইতে পারে, অর্থাৎ বালবার কনজাংটিভা, আর হচ্ছে গিয়ে কনজাংটিভা অফ দ্য আইলিডস, অর্থাৎ বালবার আর হচ্ছে পালপাল কনজাংটিভার মধ্যে অ্যাডেশন তৈরি হয়। এক্ট্রোপিয়ন হইতে পারে, যে আইলিডগুলো আউটওয়ার্ড চলে আসতেছে, এন্ট্রোপিয়ন আইলিডগুলো ভিতর দিকে চলে যাচ্ছে। ট্রিকিয়াসিস অর্থাৎ আই ল্যাশ যেগুলা ওইগুলা হচ্ছে ইনওয়ার্ড, নর্মালি আউটওয়ার্ড থাকে বাট ইনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। সো এই ট্রিকিয়াসিস, এক্টোপিয়ন, এন্ট্রোপিয়ন, এগুলো হচ্ছে আমার আইলিডের ভিডিওটা দেখতে হবে, খুব সুন্দর করে এগুলো ডিটেলসে বলা আছে। কর্নিয়া পারফোরেশন হইতে পারে, এবং কর্নিয়া পারফোরেশন হয়ে হচ্ছে দেখা যায় যে আইরিশ পোলাপস, তারপর আইরিডোসাইক্লাইটিস হইতে পারে, এন্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস, এগুলো কিন্তু হইতে পারে। লাস্টলি আমরা যেটা পড়বো যে অ্যাকচুয়ালি যদি থার্মাল ইনজুরি হয়, চোখে যদি ময়েস্ট হিট অথবা ড্রাই হিট দ্বারা কোনো থার্মাল ইনজুরি হয়, তাহলে ইমিডিয়েট ইরিগেশন করতে হবে, মানে আই বার্নকে ভালো করে ধুইতে হবে 15 মিনিট, অ্যাটলিস্ট 500 থেকে 1000 ml অফ ইরিগেশন ফ্লুইডস নেসেসারি হয় সাধারণত। অল এসপেক্টস অফ কনজাংটিভা অ্যান্ড কর্নিয়া, অর্থাৎ কনজাংটিভ এবং কর্নিয়া সবটা ভালো করে ইরিগেট করতে হবে, পেশেন্টকে সব দিকে তাকাইতে বলতে হবে। টপিক্যাল অ্যানেস্থেসিয়া ড্রপ ইউজ করে করা যেতে পারে যাতে পেইনটি একটু রিডিউস হয় এবং ইরিগেশনটা ভালো করে করা যায়। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, পেইন রিলিফ, বা তারপরে হচ্ছে গিয়ে টিটিনাস ইমিউনাইজেশন, এগুলা হচ্ছে করা লাগবে।